এটা আগে করা উচিত ছিল। যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন ভাই। ভাই আপনি মনে হয় ভিডিও অন করে রাখছেন। কে বলুন? ভাই আপনি সাদেক ভাই সম্ভবত ভিডিও অন করে রাখছেন, আপনি কাইন্ডলি অন অফ করে দেন, সমস্যা নাই। আর মিউট করে রাখেন। আচ্ছা, এরপরে কি বলছে যে অর্থনীতিতে বিদেশিদের ভূমিকা, জাপানি অর্থনীতি টিকে রাখতে আজ বিদেশিরা অপরিহার্য অংশ, তাই সরকার কি করতেছে, নতুন ভিসা ক্যাটাগরি চালু করছে। মানে জাপান সরকার তাদের অর্থনীতি বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে নিচ্ছে। আমাদের যে শুধু প্রয়োজন জাপানে যাওয়া সেটা না, জাপানের যে গভর্নমেন্ট আছে তাদেরও প্রয়োজন বিদেশিদেরকে নেওয়া। এর জন্য তারা আমাদের জন্য কি করতেছে, নতুন ভিসা ক্যাটাগরি চালু করেছে। এছাড়া ভাষা ও স্কিল ট্রেনিং এর দিকে গুরুত্ব দিয়েছে, বিদেশি কর্মীদের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। আচ্ছা, এখন আমাদের জন্য যে বার্তাটা আছে যে জাপানের জন্মহার কমছে, তাহলে কি ভাই এই সুযোগটা আমরা গ্র্যাব করব না? কিন্তু আমাদের সুযোগ কমছে না, বরং বাড়ছে। তার মানে কি, জাপানের যদি জন্মহার কমে আমাদের জন্য তো সেটা ভালো। সমস্যা কি? আজ যারা প্রস্তুতি নিচ্ছে, মানে ভাষা দিয়ে বা অন্যান্য সবকিছু দিয়ে যারা এখন প্রস্তুতি নিচ্ছে, আগামী কয়েক বছর তারাই হবে জাপানের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এটা খুবই ভাইটাল একটা কথা ভাই। তার মানে এখন কি বলতেছে, জাপানি ভাষা শিখুন, স্কিল তৈরি করুন, জাপান আপনার জন্য দরজা খুলে দিয়েছে। এটা আপনারা অলমোস্ট সবাই জানেন, যারা জাপানি ভাষায় মানে আগ্রহী, মোটামুটি সবাই এটা জানেন। আচ্ছা, এখন আমরা একটু ধীরে ধীরে আলোচনা করবো। আমি একটু টাইনা আসছি, কিন্তু এই যে এখন হলো এই জিনিসগুলোকে আপনাকে এলাবোরেটলি জানতে হবে। যেহেতু জাপান প্রতি বছর সবচেয়ে থেকে বেশি স্টুডেন্ট ভিসায় নিচ্ছে, তো আমাকে একটু স্টুডেন্ট ভিসায় গুরুত্ব দিতে হবে। আপনারা একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন ভাই এখানে। কারণ স্টুডেন্ট ভিসায় যেহেতু বেশি নিচ্ছে, এখানে আমার অপরচুনিটিটাও বেশি। কিন্তু আবার এটাও জানতে হবে কাদের জন্য স্টুডেন্ট ভিসা, কাদের জন্য না। আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। যে এরপরেও যাদের মানে মানে কনফিউশন থাকবে, আপনারা আমাকে কাইন্ডলি টেক্সট করবেন বা ফোন দিবেন। আই এম অ্যাভেলেবেল অল টাইম। আচ্ছা, স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসার মাধ্যমে আপনি জাপানে গিয়ে কি করবেন, জাপানি ভাষা স্কুলে ভর্তি হবেন, যেটাকে গাক্কো বলা হয়। আপনি যখন স্টুডেন্ট ভিসায় জাপানে যাবেন, সেখানে যে আপনি একটা জাপানি ভাষা স্কুলে ভর্তি হবেন। আমাদের দেশে বিভিন্ন স্কুল আছে না, এরকম ওদের দেশে ভাষার জন্য অনেক স্কুল আছে। অ্যাটলিস্ট লিস্টেড 7 থেকে 750 বা 800 স্কুল আছে ওদের। 8টা বা 9টা যে ইমিগ্রেশন আছে বা সিটি আছে এর মধ্যে। তো এটাকে বলা হয় গাক্কু, বা জাপানি ভাষার স্কুল। তো সেখানে আপনি 1.5 থেকে 2 বছর যে ভাষা শিখবেন, সেখানে আপনি মানে N1 বা N2 জেএলপিটি লেভেল পর্যন্ত কমপ্লিট করবেন। কখন থেকে? এই যে আপনি যে 1.5 থেকে 2 বছর ওখানে থাকবেন, আপনি তো N5 বা N4 শেষ করে বাংলাদেশ থেকে যাবেন। তাহলে N3 N2 N1, সেটা আপনি ওই যে 1.5 থেকে 2 বছর আপনি জাপানে যে ওই লেভেলটা শেষ করবেন। কারণ আপনার কাজ তখন থাকবে, মূল ফোকাসটা থাকবে আপনি ভাষা শিখবেন আগে। ভাষা আপনি যখন একবার আয়ত্ত করতে পারবেন, তখন আপনি ডমিনেট করবেন এই মার্কেটটাকে। ভাষা শেষ করার পরে কি সুযোগ থাকবে? ভাষা শেষ করার পরে আপনি চাইলে কি করতে পারবেন, ডিপ্লোমা করতে পারবেন, যেটাকে বলা হয় স্যানমন, যেটা জাপানি ভাষায় বলা হয় স্যানমন। সেটা মেয়াদ হবে 3 বছর। অথবা আপনি চাইলে অনার্স করতে পারবেন, যেটাকে বলা হয় দাইগাকু, যেটার মেয়াদ হবে 4 বছর। তবে আমাদের দেশে যেহেতু ওদের দেশে খরচ অনেক বেশি, ম্যাক্সিমাম ছেলেরাই বা ছেলে মেয়েরাই কি করে, ডিপ্লোমাতে চলে যায় বা স্যানমনে চলে যায়। 1 বছর কম লাগে। আর ডিপ্লোমা আপনি করে পরবর্তীতে সরাসরি জবে ঢুকে যেতে পারতেছেন। এছাড়া অথবা আপনি চাইলে যদি এখানে বাংলাদেশে আপনি অনার্স করেন বা মাস্টার্সও করেন, আপনি চাইলে আবার 2 বছরের মাস্টার্স করতে পারবেন। বা কেউ যদি মাস্টার্স করে সে চাইলে পিএইচডি করতে পারবে। এটা হলো আপনার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। আপনি যদি চান যে না আমি পড়াশোনা করতে চাই না, তাহলে আপনার ওই স্কুলটা শেষ হওয়ার পর পরই আপনি নিজেকে জব ভিসায় কনভার্ট করতে পারবেন। আচ্ছা, মোটামুটি এই ছিল স্টুডেন্ট ভিসার ওভারভিউ। এখন কারা স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন? যাদের শিক্ষাগত যোগ্যতা আছে এইচএসসি অথবা ডিপ্লোমা পাস। তবে যারা ডিপ্লোমা পাস করছেন বা এইচএসসি পাস করে এখন অনার্সে পড়তেছেন বা লাস্ট ইয়ারে আছেন, তারাও আপনারা এটা যেতে পারবেন। সর্বোচ্চ স্টাডি গ্যাপ কত? 5 বছর। অর্থাৎ আপনি লাস্ট যেদিন রেজাল্ট পাবলিশড হয়েছে, সেটা এইচএসসি অথবা ডিপ্লোমা যেটাই হোক, সেটা থেকে আপনাকে 5 বছরের স্টাডি গ্যাপ কাউন্ট করা হবে। ভাই খুবই ভাইটাল একটা কথা, এবং খুবই মনোযোগ দিয়ে একটু শুনবেন, রিকোয়েস্ট থাকবে। কারণ এই কোশ্চেন গুলো বারবার হয়, আমার স্টাডি গ্যাপ কত, এরকম আমি কি পারবো কিনা। আপনাদের এই কোশ্চেন গুলো আমি অ্যান্সার মোটামুটি রেডি করেই রাখছি। একটু মনোযোগ দিয়ে শুনলেই আপনারা এই কোশ্চেন গুলো থাকবে না।
আচ্ছা, এটা গেল এইচএসসি অথবা ডিপ্লোমা পাস যারা আছে তাদের ক্ষেত্রে। তবে আমি আবার বলি, এসএসসি পাশ করে আপনি ডিপ্লোমা রানিং আছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্টুডেন্ট ভিসার জন্য এলাও না। আমি আবারও বলি, এসএসসি পাশ করে ডিপ্লোমা বা ইন্টারমিডিয়েট রানিং অবস্থায় আপনার সম্ভব না। এইচএসসি পাশ করতে হবে অথবা ডিপ্লোমা পাশ করতে হবে, এরপরে আপনি যদি রানিং থাকেন সেটা সমস্যা নাই, সেটা স্টাডি গ্যাপ হিসাবে কাউন্ট হবে না। এরপরে হলো অনার্স অথবা মাস্টার্স পাস। সেক্ষেত্রে সেম, আপনি ধরেন অনার্স এবং মাস্টার্স পাস করছেন, যেদিন রেজাল্ট আউট হয়েছে বা পাবলিশ হয়েছে সেদিন থেকে আপনাকে 5 বছর কাউন্ট করতে হবে। বয়সের ক্ষেত্রে যদি বলি, আপনি স্টুডেন্ট ভিসায় সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর, তবে 30-এর নিচে হলে ভালো। কেন ভালো হয়? কারণ ওই জাপানে আপনি স্টুডেন্ট ভিসায় যখন যাবেন, তখন তারা চায় বয়স কত কম হয়, তত আপনার ইন্টারভিউ দেওয়ার রেশিওটা বেড়ে যাবে। ইন্টারভিউ দিতে হবে আপনাকে, জাপানে যেতে হলে ওই দেশের যে গাক্কু গুলা আছে সেখানকার সেন্সেইরা আপনার কাছ থেকে আপনাকে ইন্টারভিউ নিবে। তো সেই ইন্টারভিউ আপনাকে ফেস করতে হবে। এখন আপনার ইন্টারভিউ হওয়ার আগে আপনার যে বায়োডাটাটা আছে সেটা এজেন্সি বিভিন্ন স্কুলের কাছে পুশ করবে বা থ্রু করবে। তখন তারা সিলেক্ট করবে যে আপনি কি ইন্টারভিউতে ডাকবে কিনা। ভাই আমি আবারও বলতেছি, প্রথমে আপনার বায়োডাটাটা তাদের কাছে পাঠানোর পরে তারা সিলেক্ট করবে যে আপনার ইন্টারভিউ নিবে কি না। যখন তারা দেখবে যে আপনার বয়স কম, তখন তারা মনে করবে যে না, এই লোকটাকে আমাদের প্রয়োজন। এটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বলছি। তখন আপনাকে কি করবে, তারা ইন্টারভিউ নিবে। যখন ইন্টারভিউ নিবে, এরপরে আপনি ইন্টারভিউ সিলেক্ট হলে বাকি প্রসিডিউর গুলা কন্টিনিউয়াস চলতে থাকবে। আচ্ছা, আপনি স্টুডেন্ট ভিসায় জাপান যেতে গেলে জেএলপিটি-N5 লাগবে। এটা হলো জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা জাপান গভর্নমেন্ট পরীক্ষাটা নেয় সরাসরি। আর নাট টেস্ট হলো, এটা জাপানের একটা অর্গানাইজেশন এই পরীক্ষাটা নেয়। এটা যেমন হতে পারে, আমি যদি বলতে চাই যে আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক পরীক্ষা নেয়, কিন্তু সেটার যে সার্টিফিকেটের ভ্যালু, আমাদের কিন্তু গভর্নমেন্ট থেকে যে সমস্ত সার্টিফিকেট দেয় সেটা ভ্যালু কিন্তু একটু ডিফারেন্ট। সেটাই একটু এইটাই বোঝাইছে আর কি, যে নাট টেস্টটা গ্রহণযোগ্য, তবে জেএলপিটি-N5 বাধ্যতামূলক, তাহলে আপনাকে আর এম্বাসিতে গিয়ে প্রবলেমে পড়তে হবে না। আচ্ছা, এরপরে কি, স্টুডেন্ট ভিসার যে মূল্যায়নটা, আমি মানে মূল্যায়ন বলতে এটা আমার মতামতটা আমি বলতে যাচ্ছি আর কি, যে যারা উচ্চ শিক্ষা করতে চান, যেমন আমার অ্যাম্বিশন হলো আমি পিএইচডি করব। এখন আপনাদের যদি কারোর এরকম থাকে যে অ্যাম্বিশন যে আমি না আরো পড়তে চাই, আমার অনার্স, আমি এইচএসসি পাস, আমি ও সেখানে যে দাইগাকু বা সেনমন করব, বা ওটাও না হলো আমি আপাতত যে 3 বছরের যদি ডিপ্লোমাটা করতে পারি, তাহলে হয়তো আমি একটা জাপানের ভালো কেরিয়ার করতে পারবো, যেটা ম্যাক্সিমাম সবাই করে। তারপরে কি, প্রতি বছর জাপান স্টুডেন্ট বিষয়ে সব থেকে বেশি লোক নেয়। এটা একটা খুবই ভাইটাল পয়েন্ট। একটা মিনিট, অনেকে আবার জয়েন করার জন্য তো দুঃখিত, আমি একটু পার্টিসিপেন্টকে অ্যালাউ করে দিচ্ছি, অনেকেই ঢোকার জন্য আবার ট্রাই করতেছে। রেডমি নোট 6 প্রো, ভাই আপনি আপনার ভিডিওটা অফ করে ফেলেন, আনমিউট করে ফেলেন একটু কাইন্ডলি ভাই। আচ্ছা, যেখানে ছিলাম, যে আপনি আহ, প্রতি বছর জাপানি স্টুডেন্ট ভিসায় সব থেকে বেশি লোক নেয়, তার মানে কি এখানে আপনার অপরচুনিটিটাও বেশি, যেহেতু স্টুডেন্ট ভিসায় লোক বেশি নাই, এখানে আপনার সব থেকে অপরচুনিটি বেশি। তবে ভাই যারা অন্য ভিসায় যাবেন তাদের আগে হতাশ হওয়ার কিছু নেই, এখানে আরো কিছু আহ, বিষয় আছে। সবাই তো চাইলে স্টুডেন্ট ভিসায় যেতে পারবে না, কিন্তু যাদের স্টুডেন্ট ভিসায় যাওয়ার সুযোগ আছে আমি মনে করি তাদেরকে এই অপরচুনিটিটা আগে নেওয়া দরকার। আচ্ছা, এইবারে কি, অর্থাৎ ভিসার ইস্যু বেশি। এখানে আমি একটা কথা বলে রাখছি যে কোনোভাবে জাপান যেতে পারলেই বাঁচি তাদের জন্য, মানে আমি এটা মজা করেই লিখছি, যে অনেকে আছে না যে ভাই আমার কোনো মতে জাপান যাইতে পারলে আমার মানে হয় বাড়ির একটা প্রেশার আছে, এরপরে এখন কিছু করতে পারতেছি না, ইন্টারমিডিয়েট শেষ। তাদের জন্য আমি বলবো যে কোনো মতে জাপান যে যেতে পারলেই বাঁচেন, এবং সুযোগ আছে, সে জাপানিজ স্টুডেন্ট ভিসাটাকে গ্র্যাব করেন। আচ্ছা, স্টুডেন্ট ভিসার ট্র্যাকিং আপনি নিজেই করতে পারবেন, কারণ স্টুডেন্ট ভিসার সিইউ সারা
বাংলাদেশে একই সময় জাপানি ইমিগ্রেশন প্রোভাইড করে। এটা একটা ইন্টারেস্টিং এবং ভাইটাল কথা। ধরেন আপনি এসএসডব্লিউ বা ইন্টারন্যাশনাল জব ভিসা যেটাই বলেন না কেন, সেখানে কিন্তু আপনার সিইউই আসার কোনো নির্দিষ্ট ধরা বাঁধার সময় নাই। কিন্তু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সারা বাংলাদেশে একই সময়ে সিইউই আসে। অর্থাৎ আমি কিভাবে ধরেন আমি আগামী বছরের এপ্রিলে যাব, সেই ক্ষেত্রে আমার সিইউই কবে আসবে এটা অলমোস্ট আমি জানি, হয়তো 5-7 দিন আগে পরে হবে, এটা আমি জানি, এজেন্সি আমাকে বলতে হয় না। কারণ আমি যেরকম জানি, আমার মতো সারা বাংলাদেশের সব যারা স্টুডেন্ট ভিসা যাবে তারা সবাই জানে যে অক্টোবরের সিইউই এই মাসে বের হয়, এপ্রিলের সিইউই এই মাসে বের হয়। তার মানে কিন্তু আমি কনফার্ম, ওর পরে আর আমাকে মানে আশা ধরে বসে থাকতে হচ্ছে না। খুবই গুরুত্বপূর্ণ কথা ভাই, আমি কিন্তু যেগুলো মানে রেড পয়েন্ট করে রাখছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তাদের জন্য স্টুডেন্ট ভিসা বেস্ট অপশন। এটা আমি যেগুলো বললাম যে জাপান যেতে পারলেই বাঁচি, তাদের জন্য কি স্টুডেন্ট ভিসা বেস্ট অপশন। এরপর গুরুত্বপূর্ণ কিন্তু কিছু প্রশ্ন এবং উত্তর থাকে কি, সেই প্রশ্ন এবং উত্তরগুলো হলো যে স্টুডেন্ট ভিসায় দেশে আসা যাবে কবে। আচ্ছা, এইটা একটা প্রশ্ন থাকে। জাপানে বছরে 2বার ছুটি। তো আপনি তখন 15 দিন অথবা 1 মাস করে ছুটি পাবেন। 15 দিনই বেশি, কারণ আপনার 1 মাসের ছুটি অনেক আক্কো দেয় না, স্কুল দেয় না। এই ছুটিটা কিন্তু আপনাকে স্কুল দিবে, কারণ আপনি কিন্তু জাপানি স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন। এটা কিন্তু আপনি জব বিষয় না যে কোম্পানি আপনাকে ছুটি দেবে। যে স্কুল 15 দিন বা যে স্কুলে 1 মাস ছুটি দিবে, তার উপর ডিপেন্ড করতেছে আপনি মানে কতদিন দেশে এসে থাকতে পারবেন সেই বিষয়টা। আচ্ছা, ওই সময় দেশে আসা যায়। তাইলে ভেরি ক্লিয়ার যে আপনি স্টুডেন্ট ভিসায় যে দেশে আসতে পারবেন, এর জন্য নির্দিষ্ট কোনো সময় নাই। আপনি যাওয়ার পরে যদি ভ্যাকেশন পান, আপনি চলে আসবেন, যদি আপনার অর্থনৈতিক অবস্থা ভালো থাকে বা বাড়িতে টাকা পয়সা দেওয়ার চাপ না থাকে। আর যাদের চাপ থাকে তারা কি করবে, ওই সময়টাকে কাজে লাগিয়ে বেশি বেশি কাজ করবে, কারণ ওই সময়টা সে ফুল দমে কাজ করতে পারে, তার পড়াশোনার প্রেশার থাকবে না। আচ্ছা, এরপরে কি, স্পাউস, স্বামী অথবা স্ত্রী নেওয়া যাবে কিনা? না, একসাথে নেওয়া যাবে না। এই আপনি জাপানে যাওয়ার পরে তাদের জন্য আপনাকে আলাদা অ্যাপ্লাই করতে হবে। এজন্য যখন আপনি এই জাপানি ইমিগ্রেশনের কাগজপত্র পাঠাবেন, তখন আপনার কাছ থেকে একটা ফ্যামিলি সার্টিফিকেট চাবে যে আপনার ফ্যামিলিতে কারা কারা আছে, কারণ জাপান জানে যে আপনি যাওয়ার পরেই তাদের জন্য আপনি অ্যাপ্লাই করা শুরু করে দিবেন। এর জন্য সে আগে আপনার কাছ থেকে আপনার ফ্যামিলি ডিটেলসটা নিয়ে নেয়। তবে অনেকেরই প্রশ্ন হতে ভাই, পরে যদি আমি বিয়ে করি, সেই ক্ষেত্রে আপনি আবার নতুন করে অ্যাড করবেন এবং ইমিগ্রেশনকে সেটা জানাবেন আপনি নতুন করে বিয়ে করছেন। আচ্ছা, এইখানে কোশ্চেন মোটামুটি ক্লিয়ার। এরপর হলো কাজের সময় ও ইনকাম। আচ্ছা, স্টুডেন্ট, এটা কিন্তু স্টুডেন্ট ভিসার কথাই বলতেছি, যে স্টুডেন্ট ভিসা আপনি সপ্তাহে কি করতে পারবেন, 28 ঘন্টা কাজ করতে পারবেন। এটা হলো লিগেল। লিগেল ওয়েতে জাপান গভর্নমেন্ট আপনাকে বলে যে আপনি প্রতি সপ্তাহে 28 ঘন্টা কাজ করেন, তখন আপনার মাসিক ইনকাম হবে 1,20,000 থেকে 1,50,000 টাকা। থাকা খাওয়া শেষে দেশে টাকা পাঠানো সম্ভব, হ্যাঁ এটা সম্ভব। আর আরেকটু কথা বলি, যেটা আসলে এখন যদিও রেকর্ডিং হচ্ছে, তারপরে বলাটা আমার অতটুকু ঠিক হবে না। আপনারা হয়তো অনেকেই জানেন যে জাপানে কিন্তু হ্যান্ড ক্যাশ জব পাওয়া যায়, তবে সেটা লিগ্যাল না। আপনাকে সেটা কঠোর নিরাপত্তার ভেতরে থাকতে হয়। তবে আমি এর জন্য লিগ্যাল যেটা সেটাই আপনাকে বলতেছি, আমি যেটা ইলিগ্যাল সেটা আমি বলবোই না। তাহলে আপনাকে মাসিক ইনকাম এটা ধরে নিতে হবে স্টুডেন্ট থাকা অবস্থায়। জাপান যেতে আপনাকে মোট খরচ হবে অন অ্যান অ্যাভারেজ 10 থেকে 12 লাখ টাকা। আচ্ছা, ভাষা থেকে জাপান যেতে সময়, ধরেন আপনি ভাষা শিখে আজকে শুরু করলে জাপান যেতে আপনার কতদিন সময় লাগবে, এর জন্য কিন্তু আপনাকে একটা মানে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে যে আমি এখন থেকে ভাষা শুরু করলাম, আমি কতদিন পর্যন্ত ওয়েট করব যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে জাপান প্রধানত 2টা ইনটেক আছে। ইনটেক মানে সেমিস্টার বলি আমরা যেটাই, সেটা হলো এপ্রিল এবং অক্টোবর। অর্থাৎ স্টুডেন্ট এই 2টা ইনটেকে সব থেকে বেশি যায়, এর মধ্যে এপ্রিল ইনটেকে যায় সব তার থেকেও বেশি। তারপরে হলো অক্টোবর, এরপরে কিছু সংখ্যক হলো জুলাইয়ে যায়। যার কারণে আমি কিন্তু নিচে লিখে রাখছি যে সীমিত ইনটেক, মানে এই ইনটেকে লোক কম, মানে খুব কম নেয়। আর সব ভালো স্কুলগুলোতে এই জুলাই ইনটেকে নেয়ও না, তো এটা রিস্কও আছে। তা আমরা ধরে নিই যে এপ্রিল এবং অক্টোবর। আচ্ছা, ধরেন এক্সাম্পল, আপনিও 2026 সালের অক্টোবর মাসে যেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ পাস করতে হবে মার্চ 2026-এর মধ্যে। আমি আবারও বলি, আপনি যদি অক্টোবর 2026-এ স্টুডেন্ট ভিসায় জাপান যেতে চান, আপনাকে মার্চ 2026 সালের মধ্যেই ইন্টারভিউ পাস করতে হবে। তার মানে কি ভাই, আপনাকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে, একই সাথে জাপানিজ ল্যাঙ্গুয়েজটাও মোটামুটি আয়ত্ত করে যেতে হবে, তাকে আপনাকে একটু বেশি প্রেশার নিতে হবে। আর যদি কেউ মনে করে না ভাই আমি এই বছর যাব না, আমার অ্যাম্বিশন আমি এপ্রিল 2027 সালে যাব, তাহলে সে কি করবেন, তাকে ইন্টারভিউ পাস করতে হবে 2026-এর অক্টোবর মাসের মধ্যে। ইন্টারভিউ পাস করতে হবে, আমি আবারও বলতেছি, আপনাকে অবশ্যই ইন্টারভিউ ফেস করতে হবে।
তাহলে এই জায়গাটা আপনারা কেউ কেউ চাইলে স্ক্রিনশট নিতে পারেন যে যে এই বছরের 2026-এ যেতে চান তাকে 2026-এর মার্চের মধ্যেই অবশ্যই ইন্টারভিউ পাস করতে হবে, আর যে আগামী বছর 2027-এর এপ্রিলে যেতে চান তাকে এই বছরের অক্টোবর 2026-এর মধ্যে পাস করতে হবে। আচ্ছা, এই ছিল মোটামুটি স্টুডেন্ট ভিসা নিয়ে একটা ওভারভিউ। এরপরে মোটামুটি যেটা আমরা বলি ইন্টারন্যাশনাল জব ভিসা। আচ্ছা, এই ভিসায় জাপান কোন ধরনের লোককে নেয়? এরা নেয় হয় ইঞ্জিনিয়ার অথবা ব্যাচেলার পাস করছে বা মাস্টার ডিগ্রি পাস করছে এখানে অবশ্য ডিগ্রি পাস যেটা আছে সেটাও এলাও। ডিগ্রি পাস, আমি আবার বলছি 3 বছরের যে ডিগ্রি পাসটা সেটাও এলাও, যদিও এখানে এটা রাখিনি, তবে মাস্টার্স এবং ব্যাচেলার ডিগ্রিটা আমি এখানে ইনক্লুড করছি। আচ্ছা, তাহলে আপনি তো এটা হলো ইলিজেবল যে আপনি হয় ইঞ্জিনিয়ার স্পেসিফিক অথবা আপনার ব্যাচেলর অথবা মাস্টার ডিগ্রি আছে, আপনি ইন্টারন্যাশনাল জব ভিসার জন্য ইলিজিবল। আচ্ছা, এরপরে হলো আপনার জব ক্যাটাগরি। সেখানে যে আপনি কোন কোন ক্যাটাগরিতে ইন্টারন্যাশনাল জব ভিসা যেতে পারবেন, এখানে বেসিক্যালি দুইটা: আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিজনেস অথবা অফিস জব। এখন আইটি এবং ইঞ্জিনিয়ারিং এর ভিতরে কি কি আছে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। আপনারা অলমোস্ট সবাই এই বিষয়গুলো জানেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন তারা সবাই সবাই জানেন, বা কম্পিউটার ইঞ্জিনিয়ার যেটাই হোক, মানে তার ইঞ্জিনিয়ার হলেই হবে, মানে সে ওই বিষয়ের উপর স্কিল্ড। আর যার এই ধরনের স্কিল, স্পেসিফিক স্কিল নাই, সে চাইলে নিচের যে ক্যাটাগরি আছে, যেমন সে সেলস এক্সিকিউটিভ হিসেবে যেতে পারে, বিজনেস কোঅর্ডিনেটর হিসেবে যেতে পারে। বিজনেস কোঅর্ডিনেটর মানে ধরেন আপনাকে ওইখানে জাপানের কোন একটা কোম্পানি আপনাকে হায়ার করবে যে তার বিজনেসটাকে কোঅর্ডিনেট করার জন্য। এরপরে কি? মার্কেটিং অফিসার। মার্কেটিং অফিসার বাংলাদেশেও তো আমাদের আছে, আপনারা জানেন যে মার্কেটিং অফিসারের রোল কি। সেম সিমিলারলি জাপানেও এরকম মার্কেটিং অফিসার তারা হায়ার করে। আর এরপর আছে অ্যাডমিন অফিসার। বাংলাদেশে অ্যাডমিন অফিসারদের যে সমস্ত কাজগুলা, রোলস গুলা থাকে অফিসের মধ্যে, এগুলো জাপানেও সেম। এছাড়া আপনি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অথবা ট্রেড স্টাফ হতে হিসেবে যেতে পারবেন। আচ্ছা, এক্সপোর্ট ইম্পোর্ট মানে ধরেন যে কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানি বাইরে অটোমোবাইল বা গাড়ি এক্সপোর্ট করে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সপোর্ট ইম্পোর্টের যদি একটা ভালো দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনার জন্য এই জায়গাটা খুবই ফ্লেক্সিবল হবে, এবং তারা চায় এরকম। আসলে ওই বিজনেসের সাথে চলে আসছে এক্সপোর্ট ইম্পোর্ট অথবা ট্রেড স্টাফ। এখন প্রশ্ন হলো কারা ইন্টারন্যাশনাল জব ভিসায় যেতে পারবে? যোগ্যতা লাগবে সব ধরনের ইঞ্জিনিয়ার, সব ধরনের ইঞ্জিনিয়াররাই পারবে। এখানে আসলে বেসিক্যালি ইন্টারন্যাশনাল জব ভিসায় ইঞ্জিনিয়ারদের প্রায়োরিটিটাই প্রথম। এরপর হলো ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স। আমি জাপানের হোক্কাইডো শহরের আম, একটা ভাইয়ের সাথে কথা বলি, সে জাপানিজ। সে হলো ওই দেশের 12 ক্লাস পর্যন্ত পড়াশোনা করার পরে আর পড়ে নেই। মানে সে পড়া, আমাদের দেশে যে এই যে ব্যাচেলর এবং মাস্টার্স যে অ্যাভেলেবেল, ওদের দেশে কিন্তু এইটা ওরকম এত অ্যাভেলেবেল না। তারা মানে কারিগরি শিক্ষায় শিক্ষিত। ও 12 ক্লাস করার পরে এখন সে একটা সিকিউরিটি কোম্পানির অফিসার হিসেবে জব করতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তার স্যালারি অলমোস্ট 3 লাখ টাকা। এটা কিন্তু কম না, তার স্যালারি অলমোস্ট 3 লাখ টাকা। তো আমি যেটা বলতেছিলাম যে আসলে ব্যাচেলর এবং মাস্টার্স, আসলে ওরা মনে করে যে আমাদের দেশে ব্যাচেলর অথবা মাস্টার্স মানে অনেক কিছু, কিন্তু আসলে তো বাংলাদেশের প্রেক্ষিতে আমি নেগেটিভলি বলছি না, অনেকেই কিন্তু আসলে শুধু ব্যাচেলর মাস্টার্স আছে কিন্তু ওই level-এর এই কাজটাকে সে ওইভাবে এটা মানে মানে অ্যাপ্লাই করতে পারে না বাংলাদেশে। ধরেন একজন বাংলায় পড়ে সে ব্যাংকে জব করতেছে, অথবা আরেকজন অ্যাকাউন্টিং করে সে আবার আরেকটা জায়গায় জব করতেছে, মানে এরকম হ্যাপাজার্ড অবস্থা। যাই হোক, তো এর জন্য ওরা এর পাশাপাশি, আর ধরেন আপনার ব্যাচেলর অথবা মাস্টার্স আছে, এর পাশাপাশি ওরা কম্পিউটার ড্রাইভিং বোথ থাকলেও সমস্যা নেই, এগুলো একটু বেশি প্রেফার করে যে তার এই সমস্ত যোগ্যতাগুলো আছে, সে কম্পিউটারে দক্ষ, তার ড্রাইভিং লাইসেন্স আছে, সে ড্রাইভিং এ দক্ষ, সেগুলো আপনাকে কালেক্ট কালেক্ট করতে হবে। তো এটা হলো বিষয় ছিল। এছাড়া হলো উম এরপর কি, সরি, ভাই একটা কথা বলতে পারবো? আপনাকে ভাষা JLPT N5 আর N4 হলো প্রেফারেবল। মানে এখন মোটামুটি অলমোস্ট জাপানের যে
মোটামুটি যে কম্পিটিশন এই বাজারে আপনাকে এন 4 মোটামুটি সব ক্যাটাগরিতে লাগে উইদাউট স্টুডেন্ট ভিসা। এখন পর্যন্ত স্টুডেন্ট ভিসা N5টাই ফ্লেক্সিবল আছে। একটা সময় হিরাগানা কাতাকানা পারলেও স্টুডেন্ট ভিসা যাওয়া যেত। তার মানে কি ভাই, আপনি জাপান 2 বছর যাচ্ছেন শুধুমাত্র এই ভাষা শেখার জন্য, তাহলে আপনাকে কেন ভাষা শিখে যেতে হবে? কিন্তু কম্পিটিশন এত বেশি, আপনার নেপালের এরা N3 শেষ করে জাপান যাচ্ছে, তাহলে কি ভাই তাদের কি প্রয়োজন আছে যে হিরাগানা কাতাকানা পারবে না বা N5 পারবে না বাংলাদেশ থেকে সে হায়ার করবে বা স্টুডেন্ট নিবে? সে তো নেপালে পাচ্ছে, সে মিয়ানমারে পাচ্ছে, সে ভিয়েতনামে পাচ্ছে, সে ইন্দোনেশিয়াতে পাচ্ছে, তারা N3 করে বসে আছে এই স্টুডেন্ট ভিসার জন্য। তো আমি যেটা বলতেছিলাম, এখন অলমোস্ট সব বিষয়ে আপনাকে এন N4টা করতে হবে। সেইভাবে আপনি মেন্টালি প্রিপারেশন নেবেন যে আমি জাপানে যাবো মানে আমাকে N4টা বাংলাদেশ থেকে যে কোনো ভাবে শিখে যেতে হবে। এর জন্য মানে ইন্টারন্যাশনাল জব বিষয় অত বেশি প্রায়োরিটি না, কিন্তু প্রেফারেবল। তবে JLPT N5 লাগবে আপনাকে, আর N4টা হলো প্রেফারেবল। বয়স 18 থেকে 45 বছর, ইন্টারন্যাশনাল জব বিষয় 18 থেকে 45 বছরে হলে আপনি যেতে পারবেন। আচ্ছা, খরচ কিন্তু এটা অ্যাপ্রক্সিমেটলি একটা হিসাব দেওয়া আছে, এটা কম বেশি হতে পারে। ভাই যেমন এসএসডব্লিউ বিষয় নিয়ে কথা জব বলেন আর বিষয়, টিআইটিপি বিষয় নিয়ে একটু কাইন্ডলি কথা মিউট বলেন। করেন, কেন কথা বলতেছেন আপনাদের। কেউ আনমিউট করবেন না ভাই, আমি আনমিউট করার সময় দিব, শেষে আপনাদের সাথে ওপেন ডিসকাশন করব। আপনাদের নিয়েই তো ক্লাস হবে, আপনাদের সাথে কথা না বললে আমি কার সাথে কথা বলবো? কিন্তু এখন যদি আপনি আনমিউট করেন বা এক্সট্রা নয়েজ আসে, আপনাদের জন্যই প্রবলেম হবে ভাই। আচ্ছা, যেখানে ছিলাম, যে খরচ এবং ইনকাম। ধরেন আপনি জাপানে ইন্টারন্যাশনাল জব বিষয়ে যাবেন, আপনার অ্যাপ্রক্সিমেটলি 12 থেকে 15 লাখ টাকা খরচ হবে। এটা ডিপেন্ড করে আপনার কোন কোম্পানি, সেই কোম্পানিতে আপনার কি পজিশন, এবং সেখানে আপনি কিরকম স্যালারি পাবেন, তার উপরে আসলে এই খরচটা ভ্যারি করে। আচ্ছা, এরপরে কি ইনকাম। ইনকাম অন অ্যান অ্যাভারেজ 2,20,000 থেকে 3 লাখ টাকা, এটা ইন্টারন্যাশনাল জব ভিসার ক্ষেত্রে আমি বলছি। এখানে একটা সতর্কতা দেয়া আছে আপনাদের কাছে, যে যে এজেন্সি বলবে জাপানে গিয়ে 1-2 মাস আমাদের আন্ডারে থাকবেন, পরে জব দিব, ডিরেক্টলি তাদেরকে রিজেক্ট করবেন। বাংলাদেশে এই স্ক্যামটা প্রচুর চলতেছে। তারা বলে যে আপনার N5 আছে, ওকে ফাইন, আপনাকে এখন আমরা নিয়ে যাব, 12-13 লাখ টাকা লাগবে, পরবর্তীতে আপনাকে ওখানে রেখে 1-2 মাস আমরা ট্রেন আপ করবো, বিভিন্ন জায়গায় ভাইবা ইন্টারভিউ দেওয়াবো, এরপর আপনাকে জব দিব। ভাই দয়া করে ওই সমস্ত এজেন্সিকে না বলে দিবেন। তারা টাকা কম নিবে, কিন্তু আপনাকে প্রচুর হেফাজত করাবে। আপনি এমনি এত টাকা দিয়ে জাপান যাবেন, সেখানে গিয়ে আবার জাপানে যে খরচ করবেন, এত টাকার কোথায়? এগুলো তো এজেন্সি, মানে তো আপনাকে নিতে পারলেই তার একটা টাকা ইনকাম হবে, আপনাকে নিয়ে এমন এক জায়গায় ফালায় রাখবে, তখন আপনি আর মানে নাড়াচাড়া করার সুযোগ পাবেন না। তো একটা রিকোয়েস্ট করি, যে জাপানে গিয়ে 1-2 মাস আমাদের আন্ডারে থাকবেন, পরে জব দিব, এই ধরনের কথা যে সমস্ত এজেন্সি বলবে, তাদেরকে সালাম পাঁচটা দিয়ে ওখান থেকে চলে আসবেন। আচ্ছা, এটা ইন্টারন্যাশনাল জব ভিসা চলে গেল। এরপর আপনাদের আগ্রহ বেশি থাকে TITB ভিসা নিয়ে। টিআইটিপি আসলে সরি, টিআইটিপি হলো টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম। জাপান কি করে, উন্নয়নশীল দেশ লাইক বাংলাদেশ, এরপরে শ্রীলঙ্কা, এরপরে পাকিস্তান, এই সমস্ত দেশ বা নেপাল, এই সমস্ত দেশ থেকে কি করে ওরা মানে লোকজন হায়ার করে ট্রেনিং করায়, প্লাস কাজ করায়, দুইটা একই সাথে, ট্রেনিংও দেয় এবং কাজও করায়। তো এরপরে কি করে, যেমন কাজের যে সমস্ত কোন কোন সেক্টরে কাজ করে প্রশ্ন থাকতে পারে, এখানেও আপনি কেয়ার গিভিং, ওয়েল্ডিং, ফুড প্রসেসিং, ফার্নিচার, পেইন্টিং, কনস্ট্রাকশন, এগ্রিকালচার, লাইভ লাইভ মানে গবাদি পশু পালন আপনারা মোটামুটি সবাই জানেন। এই সমস্ত সেক্টরের মধ্যে জাপান TITB ভিসায় স্টুডেন্ট হায়ার করে, লোকবল হায়ার করে বাংলাদেশ থেকে বা পৃথিবীর অনেক দেশ থেকেই করে। এখানে খুবই ইম্পর্টেন্ট যেটা, যে টিআইটিভি ভিসার মেয়াদ হলো, প্রথমে আপনাকে 3 বছরের ভিসা দিবে, পরে আরো 2 বছর, অর্থাৎ সর্বোচ্চ 5 বছর। এর বেশি আপনি TITB ভিসায় জাপান স্টে করতে পারবেন না। ভাই আমি আবারও বলছি, TITB ভিসায় আপনি জাপান 5 বছরের বেশি কোনোভাবেই স্টে করতে পারবেন না। আচ্ছা, এটা তো গেল। এরপরে কি আছে, এখন 5 বছর শেষ হওয়ার পরে আপনি যদি এই ওদের পরিবেশের সাথে মানায় নেন এবং স্কিল তৈরি করে ফেলেন, ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেন, তখন আপনি কিন্তু এটাকে SSW 1 এ কনভার্ট করতে পারবেন। আমি আরো বলি, যে আপনি TITB ভিসায় তো জাপান গেলেন, 5 বছরের বেশি যদি আপনি TITB থাকে, মানে এর যদি কোনো প্রমোশন না হয়, তাহলে ভাই আপনার কপাল পড়ছে, আপনাকে 5 বছর পরে দেশে ফিরে আসতে হবে।
এর কোনো ওয়ে নাই, আপনি ওইখানে যাই পালাইয়া যাবেন সুযোগই নাই। কারণ আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির বাইরের, ওই কোম্পানি সারাউন্ডিং এর বাইরে আপনি মানে কিছু দেখতে পারবেন না, সুযোগ নেই। টিআইটিপি ভিসাটা এই লেভেলের সেন্সিটিভ। মানে আপনার কোনো আমি আরো পরে দেখাবো যে আপনার স্বাধীনতাটা খুবই কম এই ভিসায়, আপনার স্বাধীনতা বলে এখানে কিছু নাই। কিন্তু তারপর মানুষ যাচ্ছে, কিছু করার নাই, বাধ্য। আচ্ছা, তাহলে 5 বছর শেষে আপনাকে হয় দেশে চলে আসতে হবে, তা না হলে ওই যে আপনি তাদের সাথে সাথে ভাষা ওখানে যেয়ে বসে বসে কষ্ট করে কাজ করবেন, ভাষা শিখবেন, কাজ করবেন, ভাষা শিখবেন, শিখে আপনাকে SSW1 এ কনভার্ট করতে হবে। এবার আসে একটু পরে দেখাবো যে SSW1 এ আপনি সরাসরি যেতে চাইলে কি কি করতে হয়। সেগুলো যদি আপনি বাংলাদেশ থেকে না করে যান, তাহলে আপনাকে টিআইটিপি ভিসায় সেখানে যেয়ে এরপরে SSW1 এর যে কাজগুলো আছে ওগুলো আপনাকে করতে হবে, করে নিয়ে ওটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, অথবা কি করতে হবে, আপনাকে দেশে ফিরে আসতে হবে। হয় আপনি SSW1 এ কনভার্ট করবেন, তা না হলে ভাই আপনাকে দেশে ফিরে আসতেই হবে, এর কোনো বিকল্প নাই। আচ্ছা, এরপরে কি টিআইটিপি ভিসা ফ্যামিলি নেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে না। আপনি টিআইটিপি ভিসা যতদিন আপনার ভিসা ক্যাটাগরি থাকবে টিআইটিপি, ততদিন আপনি ফ্যামিলি নিতে পারবেন না। টিআইটিপি ভিসা কারা যেতে পারবে? ধরেন কারোর স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়েছে, আমি এই জন্য এগুলো সিকোয়েন্স অনুসারে রাখছি। কেউ যদি তার স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়ে যায়, কোনো কারণে সিইউ আসলো না বা এম্বাসি থেকে সে রিজেক্ট হয়ে গেল, সে যেতে পারবে, তার প্রায়োরিটি 1 নম্বর। প্রায়োরিটি 1 নম্বরে না, তার জন্য এটা অপশন আছে আর কি, আমি সেটা বলছি। যে অনেকে বলে আমি স্টুডেন্ট ভিসায় রিজেক্ট হয়েছি, আমার তো জীবন শেষ, আমি কি করব, মানে তাদের জন্য হলো এটা। ধরেন আপনি স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়েছেন, আপনার জন্য এই টিআইটিপি ভিসাটা ওপেন আছে। আপনার এখানে বয়স হলো 18 থেকে 30 বছর, টিআইটিপি ভিসা কিছু ক্ষেত্রে 35 বছর। ধরেন আপনার এখানে ওরা 18 থেকে 30, যেহেতু আপনি একজন ইন্টার্ন হিসেবে যাবেন, তারা চাইবে আপনি তরুণ, মানে তরুণ হন, এটাই তারা চাইবে। তো কোনো ক্ষেত্রে যদি আপনার ওই বাকি স্কিল গুলো থাকে বা ভাষার দক্ষতা ভালো হয়, সেক্ষেত্রে তারা 35 পর্যন্ত কনসিডার করবে। আর আপনাকে এসএসসি পাস থাকতে হবে এবং আপনার উচ্চতা থাকতে হবে 5 ফিট 3 ইঞ্চি। মেডিকেলে আপনাকে পাস করতে হবে, অর্থাৎ মেডিকেল যে বাংলাদেশের চেক আপটা হবে, ওদের আওতাধীন যে মেডিকেল গুলো আছে সেখানে আপনাকে মেডিকেল পরীক্ষায় পাস করতে হবে। জেএলপিটি N5 অথবা N4, মানে N4 তো আর হয় না, N5 মোটামুটি এখন অ্যাভেলেবেল। এরপরেও তারা চায় যে আপনি N4 করে আসেন, কারণ প্রতিযোগিতা টিআরটিপি তে অনেক বেড়ে গেছে অলরেডি। ড্রাইভিং লাইসেন্স থাকা আপনাকে বাধ্যতামূলক। আর আপনাকে সুস্বাস্থ্য থাকতে হবে টিআইটিপি তে, কারণ আপনাকে এসে ট্রেনিং করাবে, কাজ করাবে, মানে আপনার উপর একটু প্রেশার যাবে। প্রসেসিং টাইম 6 মাস থেকে 1 বছর, অর্থাৎ টিআইটিপি ভিসা যে প্রসেসিং টাইমটা, এটা 6 মাস থেকে আপনাকে 1 বছর পর্যন্ত লাগবে। আচ্ছা, এরপর আমরা আসি এসএসডব্লিউ ভিসা, বা এসএসডব্লিউ মানে স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার। এটা দুইটা ক্যাটাগরি হয়, একটা হলো SSW1 যেটা স্কিল্ড ওয়ার্কার, আরেকটা হলো SSW2 এক্সপার্ট ওয়ার্কার। মানে কি, আপনি যখন 5 বছর স্কিল্ড ওয়ার্কার হয়ে কাজ হিসেবে কাজ করবেন, আপনি কিন্তু স্কিল্ড ওয়ার্কার, মানে বাংলাদেশ থেকে আপনি অলরেডি স্কিল্ড, এটাই বোঝাচ্ছে। তারা আপনাকে নিবে যে আপনি অলরেডি কাজ পারেন, আপনি কিন্তু ইন্টার্ন না, আপনি অলরেডি কাজ পারেন। তো 5 বছর একজন মানুষ যদি স্কিল ওয়ার্কার যদি 5 বছর কাজ করে, তারা ধরে নিয়ে এসে এখন এক্সপার্ট হয়ে গেছে, এক্সপার্ট ওয়ার্কার। তাদের মানে ভিসার যে প্রসেসটা, এখন SSW1 এ যখন আপনি যাবেন, তখন আপনাকে কি করতে হবে, নির্দিষ্ট কাজের দক্ষ হতে হবে। যেখানে কি করতে হবে, স্কিল টেস্ট পরীক্ষা দিতে হবে। স্কিল টেস্ট দিতে হয় এটা ধানমন্ডিতে, আপনার প্রোমেটিকের একটা সাইট আছে, যে যারা অলরেডি কাজ করেন এটা নিয়ে বা রিসার্চ করছেন, জেএফটি যেখানে করে, সেখানে আপনার এই স্কিল টেস্ট গুলা হয়। স্কিল টেস্ট হয় আপনার নার্সিং, কেয়ার গিভার, এগ্রিকালচার, এই যে স্কিল টেস্ট গুলো আছে। এখন আপনি সিলেক্ট করবেন যে আপনি এসএসডব্লিউ কোন ক্যাটাগরিতে যেতে চান। সেই ক্ষেত্রে অনেকে আছে 3টাই পরীক্ষা দেয়। স্কিল টেস্টে মনে হয় 700 করে টাকা লাগে এবং খুব আহামরি কঠিন না। বাংলাদেশের এক্সাম মোটামুটি কিছু নলেজ থাকলে হয়ে যায়। আচ্ছা, এই যে এবং সহজ, আমি লিখে রাখছি সহজ। আচ্ছা, তা SSW1 ক্যাটাগরিতে আপনি কি করবেন, 5 বছর কাজ করবেন, পরবর্তীতে আপনি SSW2 তে অ্যাপ্লাই করবেন। আপনি যখন বাংলাদেশ থেকে SSW1 এ যাবেন জাপান, 5 বছর সেখানে কাজ করার পরে আপনি SSW2 তে আবার অ্যাপ্লাই করবেন। SSW2 তে যদি আপনি অ্যাপ্লাই করেন, তখন আপনার সুবিধাটা কি, আমি আবার বলি, SSW1 এ কিন্তু আপনি ফ্যামিলি নিতে পারবেন না, আপনি পিআর পাবেন না বা পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু যখন আপনি SSW2 তে যাবেন, অর্থাৎ SSW1 5 বছর শেষ করে SSW2 তে যাবেন, তখন আপনি আবার ফ্যামিলি নিতে পারবেন। আবার কেউ যদি টিআইটিপি তে যায়, তার জন্য ভাই দুনিয়ার কষ্ট। সে টিআইটিপি শেষ করবে, তারপরে SSW1 করবে, SSW2 যখন করবে তখন সে এগুলো করতে হবে। তার মানে তার জন্য আরো টাকা লেন দিয়ে, এর জন্য জাপান বলে যে টিআইটিপি 5 বছর শেষ, তুমি চলে যাও। তার যদি সে যদি নিজেকে কষ্ট করে খাপ খাইয়ে নিতে পারে,
তাহলে সে এসএসডব্লিউ 1 এ আসবে এবং 5 বছর করে এরপর এসএসডব্লিউ 2 তে আসবে। তাহলে ধরেন আমি ধরে নিলাম 5 বছর টিআইটিপি, 5 বছর এসএসডব্লিউ, তার মানে ওর এসএসডব্লিউ বা তার এসএসডব্লিউ 2 তে যেতে লাগবে 10 বছর। আর যেখানে কেউ যদি এসএসডব্লিউ 1 এ সরাসরি যায়, সে 5 বছর করার পরে এসএসডব্লিউ 2 তে পাবে। তাইলে সে ফ্যামিলি নিতে পারবে, সে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এসএসডব্লিউ কারা যেতে পারবে? ধরেন ওই আবার একই কথা, স্টুডেন্ট ভিসা রিজেক্ট হলে, ধরেন ওই প্রথমে আমি যে আলোচনা করে আসছি, কেউ যদি স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয় তার মানে কিন্তু সে মেধাবী। যে মেধাবী বলতে আমি এইভাবেই বোঝাচ্ছি, সে ট্রাই করছে, হয়তো কোনো কারণে হয় নাই, কিন্তু সে চাইলে আবার এসএসডব্লিউ ভিসা যেতে পারবে। এর জন্য তাকে আমি এখানে প্রায়োরিটি দিছি, যে কেউ যেন হতাশ না হয়। আচ্ছা, বয়স 18 থেকে 35 বছর পর্যন্ত, তবে 40 বছর পর্যন্ত নিবে ভালো স্বাস্থ্য হলে। ধরেন এসএসডব্লিউ তে আপনার স্বাস্থ্য ভালো বা আপনার অন্যান্য স্কিলও আছে, এক্সপিরিয়েন্স আছে, সেই ক্ষেত্রে আপনাকে 40 বছর পর্যন্ত হলেও নিবে। তবে ইন্টারভিউ হতে হবে ধরেন যে 100-তে 100। কোনোভাবে যেন আপনাকে ইন্টারভিউ, ধরেন 28-30 মিনিটের এসএসডব্লিউ ইন্টারভিউ হবে, আপনাকে যেন কোনো কোশ্চেনে আটকাইতে না পারে। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নিয়ে কি পরিমাণ কাজ করতে হবে। তাইলে 18 থেকে 35 বছর, আর পাস, ওই এসএসসি পাস, তার জেএলপিটি N4 লাগবে অথবা জেএফটি পাস লাগবে। এটা হলো জেএলপিটি, আমি আগেই বলছি যে জাপান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, আর একটা হলো জাপান ফাউন্ডেশন টেস্ট। এটা মানে জাপান ফাউন্ডেশন এটা আলাদা একটা ওদের একটা অর্গানাইজেশন, সেটা এই পরীক্ষাটা নেয়। জেএফটি হলো N4 সমমান। আমি আবারও বলছি, জেএফটি যে পাস করে সে জেএলপিটি N4 সমমান, দুইটার মান একই। এই জেএলপিটি পরীক্ষা হয় হলো আপনার 180-তে, যেখানে হলো 90-এ পাস। আর জেএফটি হয় পরীক্ষা হয় 250-এ, যেখানে 200-তে পাস। জেএফটি হয় কম্পিউটার বেস, জেএলপিটি হয় আপনার হাতে কলমে লেখা বেস আর কি, মানে টিক চিহ্ন বা এমসিকিউ যেটাই বলেন। আচ্ছা, এরপর হলো আপনার স্কিল টেস্ট এবং মেডিকেল। এখানেও আপনাকে ওই যে আমি বলছি যে এসএসডব্লিউ তে যেতে গেলে আপনাকে এডিশনাল আরেকটা পরীক্ষা দিতে হবে, সেটা হলো স্কিল টেস্ট। এটা জেএফটি যেখানে পরীক্ষা দিবেন, এই স্কিল টেস্ট আপনি সেখানেই পরীক্ষা দিবেন। ওই অর্গানাইজেশনটা জেএফটি এবং স্কিল টেস্ট নেয়। এগুলো নিয়ে আমি আরো রিগোরাস আলোচনা করব, নিচের দিকে আছে। আপনাকে এখানেও মেডিকেল পরীক্ষা দিতেই হবে, মেডিকেল টেস্ট দিতে হবে। প্রসেসিং প্রসেসিং টাইম 6 মাস থেকে 1 বছর। ভাই কাইন্ডলি একটু মিউট করেন, আমাকে শেষ করতে দেন। আপনার যেখানে মনে হয় যে সমস্যা, আপনি স্ক্রিনশট করে রেখে দেন, আপনার সাথে আমার পরবর্তীতে আলো আলোচনা হবে এটা নিয়ে। কারণ একজনের জন্য আরেকজনের ডিস্টার্ব হলে সমস্যা। আচ্ছা, এখানে আমাদের একটা টিআইটিপি ভার্সেস এসএসডব্লিউ একটা তুলনা দেওয়া হয়েছে। সেটা কি? যেমন আপনার খরচ টিআইটিপি তে কম্পারেটিভলি বেশি, সেটা হলো 7 থেকে 9 লাখ, যেখানে এসএসডব্লিউ 5 to 7 লাখ। কোশ্চেন এখন এখানে কেউ করেন না ভাই, আমি আলোচনা করব, আমি আবারও বলছি আমি আলোচনা করব। ইনকামের ক্ষেত্রে আবার উল্টা। ইনকাম হলো আপনার এখানে 1,30,000 থেকে 1.5 লাখ, এটা একটা অ্যাপ্রক্সিমেটলি হিসাব দেওয়া হয়েছে। তার মানে আমি যেটা অ্যাপ্রক্সিমেটলি হিসাব দিছি এই রেশিওতেই হবে। তার মানে এরকম না যে আমি এখানে টিআইটিপি যা দিছি এসএসডব্লিউ থেকে সে বেশি পাবে, নো, নট লাইক দ্যাট। আপনি অবশ্যই এসএসডব্লিউ থেকে কম পাবেন, আমি সেই রেশিওটা এভাবে করে দিচ্ছি। কিন্তু আপনি জাপান যাওয়ার ক্ষেত্রে খরচ উল্টা, আপনার এসএসডব্লিউ থেকে টিআইটিপি তে খরচ বেশি হবে। আচ্ছা, এরপরে কি করতে পারবেন? আপনি চাইলেই টিআইটিপি তে ফ্যামিলি নিতে পারবেন না, এসএসডব্লিউ তে ফ্যামিলি নিতে পারবেন। পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য আপনি অ্যাপ্লাই টিআইটিপি তে করতে পারবেন না, এসএসডব্লিউ তে করতে পারবেন। আপনি টিআইটিপি তে কোম্পানি চেঞ্জ করতে পারবেন না, ওই কোম্পানি আপনাকে যা মন চায় তাই করুক, আপনি চাইলেও কোনোভাবেই কোম্পানি চেঞ্জ করতে পারবেন না যতদিন তাদের সাথে আপনি চুক্তিবদ্ধ। এসএসডব্লিউ তে আপনি 6 মাস পরে আবার চাইলে আপনি আবার কোম্পানি চেঞ্জ করতে পারবেন, কারণ আপনি তো দক্ষ, আপনাকে দেশে আটকে রাখতে হবে না, তাদের তো ল আছে। কিন্তু আপনি তো টিআইটিপি তে যাচ্ছেন শিখার জন্য, আর তারা জানে যে আপনি কিছুই পারেন না, আপনি সেখানে যাচ্ছেনই শেখার জন্য। এখানে চাইলেই যতই কষ্ট হোক আপনি চাইলেও কোম্পানি চেঞ্জ করতে পারবেন না। এখানে ঝুঁকি একটা প্যারামিটার আছে, ঝুঁকিটা হলো এসএসডব্লিউ তে বেশি আর হলো আপনার ইয়াতে কম, এসএসডব্লিউ তে কম এবং টিআইটিপি তে একটু বেশি ঝুঁকি থাকবে। এখন আমার কিছু এখানে মূল্যায়ন করা আছে যে পড়াশোনার বয়স নেই, দ্রুত জব দরকার, সেক্ষেত্রে এসএসডব্লিউ বেস্ট। আবার অল্প সময় জাপান থাকতে চান, মানে বেশি সময় আপনি জাপান থাকতেও চান না, সেই ক্ষেত্রে আপনি টিআইটিপি তে যেতে পারেন। এরপরে যে কথাটা আছে যে একান্ত বাধ্য না হলে টিআইটিপি এড়িয়ে এসএসডব্লিউ বেছে নিন। ধরেন যদি আপনি একান্তই বাধ্য না হন, সুযোগ থাকলে আপনি টিআইটিপি তে যায়েন না। এখানে আপনাকে বারবার বলা হচ্ছে যে আপনি সুযোগ থাকলে এসএসডব্লিউ টা ভাই বেছে নেন। এসএসডব্লিউ কি টিআইটিপি এর থেকে 10 গুণ ভালো।
তাহলে মোটামুটি এই ছিল আলোচনা। অনেকে হয়তো শেষের দিকে জয়েন করছেন, আমি ক্লাসটা রেকর্ড করছি, চেষ্টা করব এই ক্লাসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখনো হলো আমাদের ভর্তি কালকে থেকেই, ভর্তি শুরু আগামীকাল 27/12/2025, এবং ভর্তি শেষ হবে 31/12/2025। এখন আমি আপনাদের জন্য একটা মানে কি বলবো, ডিসকাউন্ট রাখছি, সেটা আমি এখন ওপেন করব আর কি। তার আগে আপনাদের দুই একজনের সাথে একটু কথা বলে নেই, যদি কারণ না বোঝার থাকে তাদের সাথে একটু কথা বলবো, তারপরে ওপেন করব। আচ্ছা ভাই, যদি কেউ কথা বলতে চান একটু আনমিউট করে কথা বলেন। এই যে কথাগুলো বললাম, এর ভিতরে আপনার কোনোটা যদি বুঝতে অসুবিধা হয়, আপনি হ্যান্ড রাইজ করতে পারেন অথবা আনমিউট করে কথা বলতে পারেন, সমস্যা নেই। ভাই টিআইটিপি বিষয়তে গেলে কি এসএসসি পাস করতে হবে? হ্যাঁ, টিআইটিপি ভিসায় আপনাকে এসএসসি পাস করতে হবে। এখন ভাই যদি আমার এনআইডি কার্ড আর সার্টিফিকেট নামের মধ্যে যদি মিস্টেক হয় দুই এক অক্ষর, তাহলে কি কোনো সমস্যা আছে? ইমিগ্রেশন অনেক সময় সমস্যা করে আসলে। জাপান ইমিগ্রেশন খুবই সেন্সিটিভ, আপনি ভুল করছেন মানে ওরা এটা অন্যভাবে নেয় আর কি। ওরা তো ডিসিপ্লিন কান্ট্রি, ওরা মনে করে যে হুম। আপনি মিথ্যার আশ্রয় নিছেন। তবে আমরা চেষ্টা করব জেনুইন ডকুমেন্ট গুলা প্রোভাইড করার জন্য। আমাদের যথেষ্ট সময় থাকবে। আপনি একটা এসএসসি সার্টিফিকেট বা একটা, যেটা আপনার সহজে করা যাবে, হয় জন্ম, হয় আপনি এনআইডি চেঞ্জ করবেন অথবা আপনি এসএসসি সার্টিফিকেট চেঞ্জ করবেন, এটা তো সহজই। আবার ধরেন যারা স্টুডেন্ট ভিসায় যায় তাদের তো আরো বেশি, যদি কেউ মাস্টার্স করে ফেলে, আরেকটা বিষয়, আপনি চাইলেও শিক্ষাগত যোগ্যতা যদি আপনি গোপন করেন পরবর্তীতে শো করতে পারবেন না। তাহলে সবাই চায় তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এটাই শো করার জন্য। এখন আপনি কম দেখাইলেন, পরবর্তীতে আপনি দেখানোর চেষ্টা করবেন, এটা সম্ভব না। তাহলে আমি যেটা বলছিলাম আচ্ছা আচ্ছা। যে কোশ্চেনটা স্পেসিফিকলি আমি অ্যান্সার বলি, যে আপনার যেটা সহজ সংশোধন করা সেটা আপনি সংশোধন করবেন। ক্লিয়ার ভাই? আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এরপরে আর কোনো কোশ্চেন? আপাতত আমার আর কোনো কোশ্চেন নেই। আমার স্লাইডে মনে হয় আপনাদের মোটামুটি সব কোশ্চেনই চলে আসছে, তাই না ভাই? Okay. এরপরে যদি মনে করেন কেউ ব্যক্তিগতভাবে কোশ্চেন করবেন, আর আর 2-1 মিনিট কথা বলে এরপরে আমার বাকি আরো কিছু প্রেজেন্টেশনের পার্ট আছে সেগুলা শেষ করে আজকের মতো আপনাদেরকে বিদায় দিব আর কি। আমিও বিদায় নিব, যদিও ফ্রাইডে আসলে অনেকে মানে ফ্রি টাইম কাটাচ্ছিলেন, কিন্তু তারপর অনেকে সময় দিচ্ছেন, ধন্যবাদ আপনাদেরকে। আর এখন আবার শীত গতকাল থেকে বেশি। হুম আমি হুম। কি আনমিউট করার না ভাই? যে আনমিউট করতে আনমিউট করে ফেলেন, আনমিউট করে কথা বলেন। আচ্ছা এই আচ্ছা। জন্য বলছি আনমিউট করেন ভাই, আনমিউট করেন, আপনি করেন, সমস্যা নাই তো। এই যে কে হ্যালো কোন ভাই যেন কথা বলতেছে, হ্যালো আর যারা কথা হ্যালো শেষ তারা আসসালামু মিউট আলাইকুম। করে ফেলেন ভাই। হ্যালো। হ্যাঁ বলেন। আচ্ছা, স্টুডেন্ট ভিসায় মাস্টার্স করার জন্য যাওয়ার পর স্পাউস নেওয়ার সিস্টেমটা কি? হ্যাঁ, স্পাউস নেওয়ার সিস্টেমটা দেখবেন, আমি আমার প্রেজেন্টেশনে কিন্তু অলরেডি বলে ফেলছি ও, যে আচ্ছা আচ্ছা আহ, আপনি যে এরপরে আপনি তাদের জন্য অ্যাপ্লাই করবেন, তার আগে আপনি যাওয়ার আগে আপনার ওই ঠিক আছে। রিলেশনশিপ সার্টিফিকেটটা আপনি তাদের কাছে ইমিগ্রেশনকে পাঠাইতে হবে, যে ফ্যামিলি আপনার ফ্যামিলি সার্টিফিকেটটা, জি জি জি। এটাও আমি বলে গেছি আমার প্রেজেন্টেশনে, যে হ্যাঁ হ্যাঁ, রাইট। যদি কেউ পরবর্তীতে বিয়ে করে সে আবার নতুন করে এটা এজেন্সিকে, ইমিগ্রেশনকে অ্যাড করাতে হয় বা জানাতে হয়, এরকম কিছু। অ্যাকনলেজ করবে। হ্যাঁ, রাইট রাইট। ও, আচ্ছা, থ্যাংক ইউ। এটাই, আমি এপ্রিল সেশনের জন্য অ্যাপ্লাই করছি তো এই জন্য। ঠিক ঠিক আছে। আছে। এরপরে যদি কারো কোশ্চেন থাকে বলেন। একজন একটা মেসেজ নেই, একজন মেসেজ করছে কি, একটু মেসেজটা দেখে তো আসি। আপনাদের এডমিশনের অফার সম্পর্কে তো কিছু বলতে চেয়ে বললেন না, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো বলবো, সেটা বলবো। আপনাদের কথা একটু শুনে নিই, ও কারণ আচ্ছা, ওকে, অনেক থ্যাংক ইউ। আমি একা কথা বললাম। আমি একটু জি জি, মেসেজ গুলা শেষ দেখে নিই, উপর থেকে দেখে নিই যে কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, শিওর। হ্যালো, কই বলেন। কথা শুনতে পারছি না, আচ্ছা। মনে হয় এখন শেষ কথা শুনতে পারতেছে ভাই। যদি সার্টিফিকেট আর এনআইডি কার্ড, এটা অ্যান্সার দিয়ে দিছি। এসএসডব্লিউ টিআইটিপি নিয়ে কথা বলছেন, আমি বলে গেছি অলরেডি। রানা শিকদার ভাই, আপনার এসএসডব্লিউ টিআইটিপি নিয়ে আমি কথা বলছি। আচ্ছা, এরপরে কি,
আশিক আনমিউট করেন ভাই। আচ্ছা, আশিক মনে হয় কথা বলছেন আমার সাথে, না? আশিক কথা বলছেন ভাই আপনি আমার সাথে? না, রেড রেডমি নোট 6 প্রো এটা কথা বলা হয়েছে। আশিক ভাই, যে শেষে আপনার 994 নাম্বার, আপনি বলছেন আনমিউট করেন ভাই, মানে আপনি কি এখন আনমিউট হইতে পারেন নাই? আচ্ছা, এরপরে বলছে যে এসএসডব্লিউ টিআইটিপি এসএসসি সার্টিফিকেট বাধ্যতামূলক না, অনেক এজেন্সি তো বলে। আসলে রানা শিকদার ভাই, আমি আপনার উপরে রেসপেক্ট রেখে বলতে চাই, এসএসসি সার্টিফিকেট বাধ্যতামূলক না। এটা যে যেগুলা বলে আসলে তাদের একটু সাকসেস রেটটাও আপনাকে ভালো করে জানতে হবে ভাই। আমি বলবো না, আপনি কোথায় করবেন, ইটস মানে ডিপেন্ডস অন ইউ। আমি এখানে বেসিক্যালি একটা সময় পরে আপনি নিজেই যখন ভাষা শিখবেন, এর সাথে সাথে আপনি নিজেকে আপডেট করে নেবেন, এক জায়গায় না হলে আরেক জায়গায় দেখবেন। তবে আমি মনে করি, আমার যেটা রিকোয়ারমেন্ট জানা আছে আমি সেটা বলছি যে এসএসসি সার্টিফিকেট লাগবে। আচ্ছা, এরপরে কি 45 ইয়ার্স পসিবল ফর এনি জব? আমি বলছি যে 45 ইয়ার্স ওল্ড আসলে একটু বেশি হয়ে যায়। তবে সেই ক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল জব ভিসার জন্য ট্রাই করতে পারেন, বাকি যেগুলো আছে আর সেগুলো আপনার জন্য ভাই অ্যাপ্রোপ্রিয়েট হবে না। স্যামসাং এস এম ভাই যে বলছেন, তার অ্যান্সারটা আমি দিয়ে দিলাম। এর বলছে ভাই জিনা ভাই, আশিক। ও আচ্ছা, দাঁড়ান, আপনাকে আমি আনমিউট করতেছি, একটা মিনিট। আরেকটা আছে, কেউ পিয়ার হওয়ার পরে পিতা মাতাকে নিতে পারেন? পিয়ার হওয়ার পরে অবশ্যই পিতা মাতাকে নিতে পারবেন। কি বলে, জাপানি তো আপনার। আচ্ছা, এবার আশিক কে আছে, আমি আশিককে একটু খুঁজি। আশিক ভাই সে চেষ্টা করতেছে, ঢুকতে পারতেছে না। হ্যান্ড রেজ করে আছেন মনে হয়, কে জানো না। দাঁড়ান, আমি দেখতেছি, একটা মিনিট। আশিক, আপনাকে আনমিউট করার জন্য বলা হয়েছে ভাই, আপনি আনমিউট করে কথা বলেন আশিক। সাইমা আপু, আপনার প্রশ্ন নিব, আপনার প্রশ্ন নিব, একটু অপেক্ষা করেন আশিক। এখনো কথা বলতে পারতেছেন না? একটু পানি খাই, সরি। আপনি unmute করেন। প্রথমে যে বাটনটা আছে মিউট, সেটাকে আপনি টিপ দিয়ে আনমিউট করেন। আপনাকে তো আমি আনমিউট করার জন্য আস্ক করতেছি, আপনি আনমিউট করেন। অথবা আপনার প্রশ্ন আপনি মেসেজ করেন, যদি আপনি না পারেন আমি বাকিগুলো টেনে যাব আর কি। আচ্ছা ভাই, আমি কে আব্দুল লতিফ, একটু দেখি। ভাই আমি স্নাতক পাস, বয়স 32, আমার জন্য কোনটা ভালো হবে? আচ্ছা, আপনার বয়স যদি 32 হয়, তাহলে আপনি, আপনার জন্য তো সবগুলো দুয়ারই খোলা আছে। আমি তো আগেই বলছি যে 30 হলে স্টুডেন্ট ভিসা ভালো হয়। আর একটু বেশি হলে সেই ক্ষেত্রে জাপান কম্পারেটিভলি স্কুলগুলো একটু কম নিতে, মানে আপনার জন্য স্কুল ইন্টারভিউ কম পাবেন। তার মানে এই না যে আপনি পাবেনই না, তার মানে কি, আপনি যদি একটা পান আপনাকে ধরতে হবে যে ওই একটা ইন্টারভিউতে আমি টিকবো। আব্দুল লতিফ ভাই, আপনার অ্যান্সারটা মানে আপনি পাইছেন। আপনি স্টুডেন্ট ভিসার জন্য ট্রাই করতে পারেন। আপনার জন্য স্কুল যদি কমও থাকে, সেক্ষেত্রে আপনাকে যদি একটা ইন্টারভিউ, যেমন আমি একটা ইন্টারভিউ দিছি, আল্লাহর রহমতে আমি একটাই টিকে গেছি। ও আমাকে দুই ভাবে কোশ্চেন করছে। যেমন আমরা 7 জন ইন্টারভিউ দিছি, এর মধ্যে আমাদেরকে, সরি, 3 জন নিছে। তো এর মধ্যে আমি টিকে গেছি। কেমনে, ও আমাকে দুই ভাবে কোশ্চেন করছে। প্রথমে বলছে যে যে জিকু সুকাই ওনিগাইশিমাস, মানে তোমার আত্মপরিচয়টা তুমি জাপানি বলো। এরপরে বলছে যে জিকু সুকাই এইগোতে হানাশিতে মাস, মানে এবার তুমি ইংলিশে বলো। তো তখন কিন্তু আমি ঠিকই, ও চেষ্টা করছে যে ট্রাই করছে আমি কি জিকু সুকাই বা আত্মপরিচয়টা জাপানি ভাষায় মুখস্থ করছি না বুঝে বুঝে করছি। তো এইখানে আমি যে বিষয়টা আমার অ্যানালাইসিস হলো, যে ধরেন যে আমার যখন আমি জাপানিতে বললাম বললাম যে আহ এ, কি বলে যে সাক্কাও সোরগত দেশ, মানে আমার মানে শখ হলো আমি মানে সাক্কা খেলি। আবার যদি আমি এরকম বলতাম যে ইংলিশের বলে যদি বলতাম যে ভ্রমণ আমার পছন্দ, আই লাইক ট্রাভেলিং, তখন কিন্তু আমার আটকায় ফেলতো। এবং আমার সাথে বাকি যারা টিকে নাই, এর মধ্যে দু একজন এই কাজই করছে, কারণ এজেন্সি তাকে মুখস্থ করাইছে। সে ডিরেক্ট মুখস্থ বলছে, এখন ইংলিশ যখন বলছে তখন তো সে ওইটারে আসে কনভার্ট করে বলে নাই। ও ভাবছে যে সেন্সেই তো ইংলিশ বুঝবে না, আমি আমার মতো একটা চালাই দিই। পরে কিন্তু সে ঠিকই বুঝছে এবং ধরছে, এবং ওকে মানে জায়গায় ওকে আটকায় দিয়েছে যে তুমি জাপানিসে বললা যে তোমার সাক্কা খেলা পছন্দ, এখন তুমি ইংলিশে বলতেছো তোমার ভ্রমণ পছন্দ। একজন মানুষের একই সাথে দুইটা কিভাবে পছন্দ হয়? এটা ভাই আপনাদেরকে জানার জন্য, এটা যে শুধু স্টুডেন্ট ভিসার জন্য তা না, এটা আপনাকে জব ভিসার জন্য কাজে দিবে। এই এই যে যে নলেজটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
সেটা আপনাদেরকে সব জায়গায় কাজে দিবে। যে অর্থাৎ আপনি কোনো কিছু মুখস্থ না করে বুঝে বুঝে যদি করতে পারেন, আপনি আটকাবেন না ইনশাল্লাহ। ঠিক আছে, আমি তো কাজের জন্য যেতে চাই। তাহলে ঠিক আছে, আপনি এসএসডব্লিউ তে যান। এই আব্দুল লতিফ ভাই, আপনার অ্যান্সারটা করলাম। আরেকটা হচ্ছে যে এসএসডব্লিউ স্কিল টেস্ট কোথায় শিখবো। স্কিল এসএসডব্লিউ আমি আগে বলছি, যে এই যে জেএলপিটি N5 এটা সবার জন্য কমন, এটা আপনাকে পড়তে হবে। তারপরে যদি আপনি SSW এর জন্য যেতে চান, আমরা আপনাদের জন্য একটা নতুন ব্যাচ থাকবে, সেটার মধ্যে জেএফটি ক্লাস করাবো 1 থেকে 2 মাস। আপনি আমার বইগুলো একটু দেখানো দরকার ছিল। এটা হলো জেএফটি এর জন্য, যারা অলরেডি পড়ছেন, দেখা যায় কিনা আমি জানি না। এটা হলো জেএফটি এর জন্য ইরুদরি বই। হ্যাঁ, এটা আপনাকে জেএফটি দিবেন, যারা এসএসডব্লিউ বিষয়ে যাবেন তাদেরকে এটা পড়তে হবে। আর এটা হলো মিন্নানো নিহঙ্গ বই। এটা আমিও আমার কোর্সের মধ্যে দেখাবো, তারপর একটু দেখাই রাখি। এটা হলো আপনার দেখা যাচ্ছে জেএলপিটি। না ভাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই, না দেখলে আমি আবার আলোচনা, আচ্ছা, কথা শোনা যাচ্ছে তো ভাই আমার? জি ভাই, কথা শোনা যাচ্ছে পরিষ্কার। আচ্ছা, তাহলে আমি আগে শেষ করি। যে তাহলে এসএসডব্লিউ স্কিল টেস্ট কোথায় দিবেন? এটা ধানমন্ডিতে দিবেন। এটা ধানমন্ডিতে প্রোমেট্রিক একটা ইনস্টিটিউশন আছে, ওরা ওই পরীক্ষাটা নেয়। জেএফটি এবং স্কিল টেস্ট দুইটা এক জায়গায় নেয়, প্রোমেট্রিক। আমি এগুলো পরে আরো আলোচনা করব। আচ্ছা, মোটামুটি আপনাদের সব কোশ্চেন এসে একজন আপু, সে করে হ্যান্ড রাইজ করেছিল, আমি আপুকে বলতেছি। সাইমা আপু, আপনি আনমিউট করে কথা বলেন। জি, থ্যাংক ইউ। আমার তো বয়স 33 বছর বয়স, আর আমি এমবিএ করেছি। তো একে তো হুম। লং স্টাডি গ্যাপ আছে, তো আমার জন্য কোনো অপরচুনিটি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আপনি এসএসডব্লিউ, টিআইটিপি ইন্টারন্যাশনাল, যেহেতু আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, জি জি জি, অ্যাকাউন্টিং। আপনার স্টুডেন্ট ভিসা বাদে সবগুলাই আপনার জন্য অ্যাভেলেবেল বা অ্যাপ্রোপ্রিয়েট। ইন্টারন্যাশনাল জব বিষয়ে আমি কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 18 বছর থেকে 45 বছর পর্যন্ত যে কেউ অ্যাপ্লাই ওকে। করতে পারবে। 40 বছর আর পর্যন্ত প্রেফারেবল, কোনো কোনো ক্ষেত্রে 45 বছর। আমি আমার স্লাইডে মনে হয় দেখিয়ে গেছি। আমার কি কোনো ট্রেনিং দিতে হবে? যেমন এই যে আপনার একটু আগে ট্রেনিং এর কথা আলোচনা করলেন, যে কি কি জানো? আচ্ছা, ইন্টারন্যাশনাল জব বিষয়ের ক্ষেত্রে আমি আমি এটা কেন বলছি, যে আসলে বাংলাদেশে তো ব্যাচেলর এবং মাস্টার্স পাস মানে আমরা পাস করে শেষ করছি। আমাদের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, সেটা কিন্তু সবার থাকে না। তো জাপানিজ ওরা আসলে মানে সার্টিফিকেটের থেকেও কাজটাকে বেশি মূল্যায়ন করে। যদি আপনি ধরেন কম্পিউটার সার্টিফিকেট থাকলো, ড্রাইভিং সার্টিফিকেট থাকলো, তার মানে কি আপনি ওই সমস্ত বিষয় স্কিল্ড, এটা একটু বেশি আপনাকে আগায় রাখবে অন্যদের তুলনায়। বুঝাইতে পারছি আপু? আম, মোটামুটি তার মানে কি আমি ড্রাইভিংটা শিখবো, এটা আমার কাজ দিবে এরকম? হ্যাঁ, মানে আমি অবশ্যই। ড্রাইভিং শিখলে তো আপনাকে যে কোনো বিষয়ে জাপানে ড্রাইভিং শিখতেই হবে। না শিখলে আপনার লস। কারণ জাপানে ওকে। আপনার মোটরসাইকেলের থেকে এই জি। কি বলে ওই মানে কারের দাম কম। আপনি এখন কোনটা চালাবেন? আহ ওদের জাপানে যারা যায় ওরা ম্যাক্সিমাম কাজে যায় হলো মানে গাড়ি নিয়ে। আমাদের দেশে উল্টাটা, ওইটা ওরা মানে গাড়িটা আপনি না চালাইতে পারলে আপনার লস। প্রত্যেকটা ভিসারই দরকার ড্রাইভিং লাইসেন্স। জি, থ্যাংক ইউ। এটাই আমি জানার জন্য যে আমি কি কি করতে হবে, কি কি কোন প্রসেসে আমি যাইতে পারবো, আর আমার আপনি আপনি সবগুলা যেতে পারবেন, শুধু স্টুডেন্ট বাদে। যেহেতু আপনার লং স্টাডি গ্যাপ কত বছর আপনার? অনেক বছর। আমি 2018-তে বোধহয় আমার এমবিএ শেষ হয়েছে। ও, না, এমবিএ শেষ যদি 18-তে হয়, তাহলে মানে হিউজ লেন্দি। আপনি হ্যাঁ এই হ্যাঁ, রিস্ক হিউজ না নিয়ে হিউজ। আপনি বাকি যে তিনটে এই মানে সুযোগ আছে সেগুলোকে আপনি গ্রাব মানে করার আমি চেষ্টা করুন। মূলত ইন্টারন্যাশনাল জব ক্যাটাগরির কথাই চিন্তা করছিলাম। এইটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করতে চাচ্ছিলাম যে এই হ্যাঁ, ক্ষেত্রে আমি সুবিধা পাবো কিনা, বা আমার জন্য অপরচুনিটি আছে কিনা। অবশ্যই আছে। এখন আপনার যেগুলো ল্যাকিংস আছে, যে এই যে সার্টিফিকেট গুলো, আপনি কম্পিউটার সার্টিফিকেটটা শিখে একটু গ্র্যাব করতে পারেন। ড্রাইভিংটা আমি শিখে আপনি মানে আমি আমার এক করে কম্পিউটার নিলেন। সম্পর্কে ভালো ইয়া আছে। আমার টাইপিং স্পিড 50+ ওয়ার্ড পার সেকেন্ড। আর তাছাড়া আমি একজন ওয়েব ডেভেলপার হিসেবে, মানে আমি আমার ওয়েবসাইট আছে কিছু, আমি তৈরি করতে পারি, ডিজাইনার, মানে ফ্রন্ট আচ্ছা এন্ড আচ্ছা। ডেভেলপার। তাছাড়া আমি রিয়াক্ট এবং জাভা স্ক্রিপ্টও জানি। তো আপনি এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখিয়েছিলেন, যেখানে একটা ওয়েব ডেভেলপারেরও একটা ক্যাটাগরি আছে, কিন্তু আমার তো ব্যাকগ্রাউন্ড আইসিটি না। ওয়েব ডেভেলপার ওরা আসলে চায় যে আপনি স্পেসিফিক ওই সাবজেক্টের উপরে পড়াশোনা করেন। এখন যেহেতু আপনি আহ, যে লাইনে পড়াশোনা করে ওটা আপনি এক্সট্রা শিখছেন, সেটা আপনাকে কাজে দিবে। আপনি সার্টিফিকেট অ্যারেঞ্জ করবেন, আপনি যেটাই শিখবেন আপনাকে সার্টিফিকেট অ্যারেঞ্জ করতে হবে। আপনি 5 দিন কোনো একটা এনজিও তে জব করছেন, সেটার জন্য আপনাকে একটা সার্টিফিকেট
করে রাখতে হবে। আপনি যত বেশি এগুলো শো করতে পারবেন, আপনি তত এগিয়ে থাকবেন, কারণ আপনি পারেন এটা প্রমাণ তো আপনার সার্টিফিকেট, তাই নয় জি কি? জি জি। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি মিউট করেন। এছাড়া যদি কারো প্রশ্ন থাকে ভাই, তাহলে আমি বাকি স্লাইডটা শুরু করব। স্লাইডের আরেকটু অংশ বাকি আছে। সাদিক হাসান ভাই কিছু বলবেন? ভাই আপনি ভিডিও অন করছেন? সাদিক হোসাইন ভাইয়া। আচ্ছা। সাদ হ্যাঁ, আপনি আনমিউট করেন ভাই, আপনাকে শোনা যাচ্ছে না, আনমিউট করে কথা বলেন, আনমিউট করেন, বাম পাশে আনমিউট করে নেন। হ্যাঁ বলেন। স্যার আমার কথা হচ্ছে, আমারও এজ হচ্ছে এখন 31, মেবি 31, হ্যাঁ। তো এখন আমিও এই 2023 সালে মাস্টার্স করেছি। সো আমি কি এখন কোনো বিষয়ের জন্য কি করতে পারবো, মানে এটার জন্য কি আমার কি করতে হবে? কোনটা ভাই? আমি মাস্টার্স করেছি। 2023 সালে আপনি মাস্টার্স পাস করছেন? জি জি জি, বয়স হিস্ট্রি। কত? আমার বয়স হচ্ছে 31। 31? জি। মানে যেদিন রেজাল্ট হয়েছে, তার মানে আপনার 2023, 3 বছর না? 23। আপনার আপনার স্টামিনা থাকলে আপনি স্টুডেন্টের জন্য প্রথমে ট্রাই করবেন। এর পরবর্তীতে আশা করি আপনার স্টুডেন্ট এসে যাবে, কারণ 31 তো এসে যাবে। আপনি যদি শুধুমাত্র এই জাস্ট 3 মাসের মধ্যে ভালো করে ভাষাটাকে ধরতে পারেন, আপনি মার্চের মধ্যে আপনার ইন্টারভিউ হয়ে যাবে। ইন্টারভিউ হয়ে গেলে যদি স্কুল সিলেক্ট হয়ে যায়, তারপরে আর কোনো সমস্যা নেই। আপনার বয়সটা ফ্যাক্ট করে, আপনাকে যখন সিভিটা দেখে ওরা আপনাকে সিলেক্ট করবে তখন, তারপরে আর না। বুঝাইতে পারছি ভাই? এখন কি N5 করলে হবে নাকি N4 করতে হবে স্টুডেন্ট ভিসার জন্য? না, N5 আপনাকে জেএলপিটি N5 করলেই হবে। পাশাপাশি আপনি আপনার নিজেকে এগিয়ে রাখার জন্য আপনি পরবর্তীগুলো খুব নিজ দায়িত্বে করে নেবেন N4, যতটুকু শেষ করে যাওয়া যায় বাংলাদেশ থেকে। ও, তাহলে স্যার আরেকটা কথা হচ্ছে আমার, এখন আমি আমার হচ্ছে সেশন হচ্ছে 2019, যেটা হচ্ছে আমার অনার্সের সেশন হচ্ছে 2019, কিন্তু করোনার কারণে আমার শেষ হয়েছে 2022-এ। আর যেটা নাকি মাস্টার্স, ওটা শেষ হয়েছে 2023-এ, কিন্তু সেশন হচ্ছে 2020। তো এটা কোনটা করা হবে? না, 2023 যেটা আপনি সর্বশেষ পড়ার মাস্টার্সে যেদিন যেদিন রেজাল্ট হয়েছে, সেখান থেকে আপনার স্টাডি গ্যাপটা কাউন্ট করা হবে। ও, জি জি জি, তাহলে আমার ওইটা হচ্ছে 2023-এ। হুম, ঠিক আছে ভাই, আপনার অ্যান্সার হয়েছে। জি জি, ধন্যবাদ স্যার। ঠিক আছে, এরপরে ভাই আর কেউ কোনো কোশ্চেন করবেন কিনা? স্টুডেন্ট ভিসায় যেতে খরচ কত লাগে? জি ভাই। স্টুডেন্ট ভিসার খরচ কত লাগে? স্টুডেন্ট ভিসার খরচ আপনার অলমোস্ট 10 থেকে 12 লাখ টাকা খরচ হবে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার বাসা হচ্ছে কুমিল্লাতে, আমি কুমিল্লা সরকারি কলেজে অনার্স করতেছি। কিন্তু আমি হুম। আজকে 2 মাস চিন্তা করতেছি যে কোর্সটা করব, কিন্তু সবাই বলতেছে অনেক কঠিন হবে না, এই সেই। এখন কি আসলে সত্যি কি অনেক কঠিন এটা? না, আপনাকে লেগে থাকতে হবে ভাই। আপনি কোন কোন ইয়ারে আছেন বললেন? অনার্স সেকেন্ড ইয়ারে বস। সেকেন্ড ইয়ারে? জি। তা আপনার তো এখন পড়ার সময়ই। আমি মাস্টার্স কমপ্লিট করে একটা রেপুটেড অর্গানাইজেশনে জব করি, যেহেতু অন রেকর্ডে আছে, আমি এখন না বললাম, একটা ফার্মাসিউটিক্যালে আছি। তাহলে আমি জব করি, একই সাথে ভাষা শিখছি, আবার আমি আল্লাহর রহমতে 26-এ জাপান যাচ্ছি। তাইলে আপনি বোঝেন যে একজন মার্কেটিং বা মেডিকেল প্রমোশন অফিসারের কি পরিমাণে কষ্ট। তার মানে কি আমার কি ছিল? আমার ছিল ধৈর্য, আমার ছিল সহ্য, এবং আমার ছিল আমাকে যেতে হবে উপরে যে কোনো ভাবে। কেউ কইলো, কেউ ছেড়ে দিল, সেটা নিয়ে ভাই আপনি যদি আগান, তাহলে আপনার কেরিয়ার হবে না। না বস, আমার আপনার যদি দ্বন্দ্বের কেরিয়ার না হয়, তাহলে এর জন্য কি যে না বললো সে দায়ী না আপনি দায়ী? বস, ওই যে আপনি হয়তোবা চিনবেন, যেহেতু কুমিল্লাতে আপনি আছেন, আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাছে কোর্স করায় আর কি আপনার, এই নামটা কি জানি মনে নাই। ওইখানে আমার 3টা শাহিন, ফ্রেন্ড, কুমিল্লা শাহিন। শাইনি মনে হয়, আমি সরাসরি কথা বলে আসছিলাম আর কি ওনার সাথে।
তো উনি বলছিল আর আচ্ছা কি সবকিছু। আমি আবার হয়তো বা আপনি জানেন যে টিএনস গ্রুপ একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং, তো ওই মার্কেটিং এর সাথে আমি 3 বছর ইনভলভ আছি আর কি। তো সবকিছু আচ্ছা মিলে এখন সবাই বাধা দিতেছে আর কি বলছে। না, বাধা তো আসবেই। বাধা আসলে তো ভাই আপনি এগিয়ে যাইতে পারবেন না। আপনাকে মানে গন্তব্যে যাওয়ার জন্য সেই লেভেলের ধৈর্য এবং মানে ইচ্ছা, প্রচন্ড লেভেলের ইচ্ছা থাকতে হবে। একটা নতুন ভাষা আপনি শিখবেন, এটা তো যদি একেবারেই সহজ হইতো তাহলে তো সবাই শিখতো, তাই কি না? একটু তো হুম। কষ্ট থাকবেই, কিন্তু আপনাকে মনে করতে হবে ওই কষ্ট আমার জন্য কষ্ট না। আপনাকে চিন্তা করতে হবে আমি যদি জাপান যাই, আমি 6 ফিগারের টাকা ইনকাম করব, যেখানে আপনাকে এই ধরনের চিন্তা নিজেকে নিজেকে মোটিভেট করতে হবে যে আমি যদি জাপান যাইতে পারি, আমি হয়তো একটা আইফোন চালাইতে পারবো। কিন্তু বাংলাদেশে থাকলে আমার আইফোন হয়তো এই এই এক জীবনে সম্ভব নাও হইতে পারে। এই কিছু মোটিভেশন নিজেকে দিতে হবে ভাই, তাহলে আপনি পারবেন। আইফোন কত প্রো চলতেছে না এখন, আপনি স্বপ্ন দেখবেন যে আমি 1 বছর পরে তার আপডেট ভার্সনটা চালাবো। এরকম কিছু নিজেকে মোটিভেট করতে হবে। আইফোন 13 প্রো ম্যাক্স। হ্যাঁ এখন তো হ্যাঁ, 70 মানে আমি চলতেছে একটু বস। মানে আপনাকে মোটিভেশন দিয়ে দিলাম সাথে সাথে। ঠিক আছে ভাই, আপনি বুঝতে পারছেন কঠিন কিছুই না যদি আপনি চেষ্টা করেন। না, আমার 3টা ফ্রেন্ড করছিল বস, এখন ওরা আবার বাধা বলতেছে আর কি যে হবে না এগুলা, এই সেই তঙ্গ। তিনটা তিনটা যারা করছিল তারা কি হয়েছে? তারা কি মানে জাপান যেতে পারেনি এরকম কিছু, নাকি তারা ছেড়ে দিচ্ছে কোনটা? বস N5 নাকি উঠে নাই, মানে পরীক্ষাটায় রেজাল্ট ভালো হয় নাই। N5 উঠে নাই তার মানে তার পড়াশোনায় গ্যাপ ছিল। এইটাই তো বলতেছি N5 যে যদি তার না উঠে তার মানে আপনি নিশ্চিত থাকেন সে না পড়াশোনা করে হয় ঘুরতে গেছে, কোথাও আড্ডা দিছে, তা না হলে পাবজি খেলছে, না ফ্রি ফায়ার খেলছে। নিশ্চিত থাকেন আপনি। এত সহজ না ভাই একটা বিদেশি ভাষা আপনি মানে ধাপ করে শিখে ফেলবেন, তাহলে তো কাজই হয়ে যাইতো, সবাই জাপানিজ হয়ে যেত। আমি কিন্তু জাস্ট বলতেছি আপনি তারে ভালো করে শুনেন তার কাছ থেকে, অথবা সে হয়তো একবার খারাপ করে ছেড়ে দিছে। N5 উঠে নাই মানে কি একবার, এটা তো কোনো লিমিটেশন নাই। আপনি প্রতি মাসে একবার করে পরীক্ষা দিতে পারতেছেন, N5 না উঠার তো কিছু নাই। আপনি যদি ভালো করে প্রিপারেশন নেন আপনি একবারে হয়ে যাবে। যদি আপনার একবারে না হয় দ্বিতীয়বারে হবে, তা নাহলে তৃতীয়বারে হবে। হবে তো অবশ্যই, আপনি লেগে থাকলে হবে না কেন? বস ও বলতেছে গ্রামার সাইডটা নাকি অনেক কঠিন। গ্রামার, আচ্ছা আপনি ধরেন এখানে তো এখানে নিজের উপরেও ডিপেন্ড করে, যে আপনাকে শিখাচ্ছে তার উপরে ডিপেন্ড করে, আপনার উপরে ডিপেন্ড করে কোনটা 90%, যেটা আপনি মানে শিখার মতো আগ্রহ আছে, যে আমি শিখতে চাই, আসলে আমাকে যে কোনো ভাবে শিখতে হবে। এবং একই সাথে ইনস্ট্রাক্টর যে সমস্ত পরামর্শ দেবে সেগুলো আপনাকে মানতে হবে। ধরেন আপনাকে আমি বললাম যে ভাই কালকে ভোকাবুলারি একটা লেসন পড়া, আপনি শিখে আসবেন। আপনি মনে করলেন যে না আমি যদি না পড়ি আজকে একটু ঘুমাই, আমার তো আসলে এখন সেন্সেই মানে অনলাইনে নিচ্ছে, সে তো ওই রকম মনিটরিং করতে পারে না। এই পার্টগুলো আমি শেষ করবো আপনাদের সাথে। অনেক, এখন কয়টা বাজে অলরেডি? 9টা 23 বেজে গেছে। আমি সে খুব দ্রুত শেষ করে দেবো অলরেডি, কিন্তু আমাদের মিটিং 1.5 ঘন্টা চলে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে আপনাকে ভাই ইনস্ট্রাক্টর যে পরামর্শ দেয় আপনাকে অবশ্যই সেটা মানতে হবে। আপনি যদি না মানেন তার মানে আপনি নিজে পিছিয়ে গেলেন। আর গ্রামার পার্ট তো পড়ানোর জন্যই আমরা আছি, যারা বাংলাদেশে এই প্রফেশনে মানে শিখানোর আগ্রহ নিয়ে আসি, তাদের তো কাজই এগুলো আপনাদেরকে ধরিয়ে দাও, তাই না? এছাড়া আমাদের কোনো কাজ আছে? আপনার ভোকাবুলারি কি ভাই আমি মুখস্থ করে দিব? না বস, বস কুমিল্লাতে তাইলে আপনার কোনো আপনাকে কি গ্রামারটাকে আমি আপনাকে বুঝাই দেবো, কাঞ্জিটা আপনাকে আমি বুঝাই দেবো, আমি লিসেনিংটাকে বুঝাই দেবো যে ভাই আপনি এইভাবে না এইভাবে লিসেনিং করেন, আপনি কাঞ্জিটা এইভাবে না করে এইভাবে প্র্যাকটিস করলে আপনার জন্য ভালো হবে। আপনার ভোকাবুলারিটা আমি বুঝাই দেবো যে আপনি এইভাবে পড়েন, দেখবেন বা এইভাবে এইভাবে পড়েন, তাহলে আপনার ভোকাবুলারিটা হয়ে যাবে। এর বাইরে কি একজন ইনস্ট্রাক্টর কিছু করতে পারে? গ্রামার যেটা বলেন গ্রামারটা তো আমি বুঝাই দেবো, আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। আর সবচেয়ে বড় কথা যে আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের উপরে কোনো ওষুধ নাই। এখন আপনি ধরেন আপনি দিলাম, কিন্তু আপনি প্র্যাকটিস করলেন না, পরের দিন ক্লাসে আবার জয়েন করলেন, আপনাকে ধরলাম আপনি পারলেন না, এখন কি আপনাকে ভাই আমি মারতে পারবো সম্ভব অনলাইনে? আপনি অনলাইন বলেন আর অফলাইন বলেন, যে লাইনেই বলেন, একজন মানে এইচএসসি পোলাপান বা যে অলরেডি অনার্স শুরু করছে তাকে কি চাইলে একটা কটু কথা ওইভাবে বলা যায়? বলা যাবে না। তাহলে কি করতে হবে ভাই? নিজ দায়িত্বে শিখতে হবে ভাই হিসেবে। বা নিজেকে দায়িত্ব নিয়ে সেভাবে, আর ওই যে বললাম মোটিভেশন করতে হবে যে আমি, আপনাকে চিন্তা করতে হবে যে জাপান যেয়ে আমি গাড়ি চালাবো, আমি প্রাইভেট কারে চড়বো, প্রাইভেট কার আমার ওন একটা প্রাইভেট কার থাকবে, আমি আইফোন চালাবো, এই ধরনের কিছু মোটিভেশন। এটা প্রকাশ করা যাবে না, তাহলে আবার ঝামেলা আছে। তাহলে আপনি আবার মনে করেন যে বেশি অতি উৎসাহী হয়ে গেল ঝামেলা। এই মোটিভেশনটা আপনি নিজে নিজেকে দিবেন, কিন্তু না কখনোই প্রকাশ করবেন সেদিন যেদিন আপনি সাকসেস,
তখন আপনার সাকসেস অনেকেই বলবে যে না ও তো সাকসেস, কিন্তু যে আজকে আপনি পিছনে যাচ্ছেন সে সাকসেস হইতে পারে না, এই জন্য আপনি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন। আপনি শুরু করেন, এমনও হইতে পারে আপনি এক্সাম্পল তৈরি করবেন যে ভাই আমি পারছি, তোমরা পারো না আমি পারছি, এটা পসিবল। বস কিন্তু আপনার এর জন্য কুমিল্লাতে আপনাকে কোথা ভাই থেকে? সময় দিতে হবে। ঠিক বস আছে ভাই, কুমিল্লাতে আপনার কথা অনেক নিছি, আর এরপরেও যদি কোনো পরামর্শ লাগে আপনি পার্সোনালি ফোন দেবেন, আপনার সাথে কথা বলবো। এরপর একটা জাস্ট আর দুই একটা মেসেজ, আমার একটা মেসেজ আসছে, শেষ করব। কি বলছে, ইন্টারন্যাশনাল জব ভিসার জন্য ভাষার কোনো লেভেল পাস করতে হবে এবং খরচ কত লাগবে? আমি এটা আলোচনা করছি ভাই। আপনার ভাষা লেভেল N4, N5 লাগবে, N4 প্রেফারেবল। আপনাকে জাপানে যাওয়া মানে আপনাকে ভাষা ভালোভাবে জানতে হবে, সেটা যে ভিসায় যান। এর থেকে যত কম জানবেন, ধরেন আপনার কষ্ট তত বেশি হবে, সহজ কথা। আর একটু কি বললো, ভাই আমি ওয়েল্ডের কাজ করি, এসএসসি পাস, আমার এখানে কোচিং সেন্টার N5 শেষ করলে যদি তুমি পারিস সরকারি ভাবে নিয়ে যাবে, যদি সরকারি ভিত্তি নিয়ে যেতে পারে তাহলে 4-5 লাখ তাকে যেতে পারবে এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, সরকারি ভাবে যেতে পারবেন। সরকারি ভাবে ভাই ওই যে প্রতিষ্ঠান দিয়েছে সরকারি ভাবে, ধরেন লোক নিবে হলো জাপান গভর্নমেন্ট প্রতি বছরে ধরেন 300 জন। এখন ওই এজেন্সি ওই ধরেন বাংলাদেশ থেকে সরকারি ভাবে লোক দেখাইয়া নিল ধরেন যে 50,000 জন, তাহলে ওই 300 জনের মধ্যে আপনি পারবেন কিনা সেটাও একটা বিষয় থেকে যায়। এখন আপনি যদি মনে করেন যে না, আমি অনিশ্চিত মানে ভবিষ্যৎ বা অনিশ্চিত নৌকায় চড়ে এক পথ পাড়ি দিব, তাহলে আপনি বসে থাকবেন ওই 3 লাখ 4 লাখ 5 লাখ টাকার আশায়। আমি মনে হয় ভাই বিষয়টা যে কোশ্চেন করছেন তাকে বুঝাইতে পারছি। আপনি আরো দুই চারটা এজেন্সি খবর নেবেন। এটা কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল একটা এস্টিমেট ধারণা দিছি ভাই আপনাদেরকে। আপনাকে আপনাকে আমার পড়ানো দরকার, আপনি পড়বেন, এর পাশাপাশি আপনি বিভিন্ন জায়গায় সার্চ করবেন। এর কোনো ভিসার জন্য যদি কোনো হেল্প আপনি আমার কাছে চান, আমি আপনাকে প্রোভাইড করব। কিন্তু আপনি না চাইলে কিন্তু আপনাকে জোর করবো না, ভাই আপনি আমার এখানে করেন, আমার এখানে প্রসেস করেন, নো নিড। আচ্ছা, তাহলে মনে হয় ভাই অ্যান্সার পাইছেন। তাহলে ভাই আমি আমার শেষ স্লাইডটা শেষ শেষ করি। আর তো মনে হয় কারো কোশ্চেন নাই, তাই না ভাই? জি স্যার, আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন আসছিল স্যার। জি বলেন, রাকিবুল ভাই বলেন। হ্যাঁ, আমি ইন্টারে পড়তেছি। ইন্টারে শেষ করার পরে যদি জাপান যেতে চাই, সেক্ষেত্রে আমার একটু 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 মিনিট, কুমিল্লা আপনার কোনো অফিস আছে নি স্যার? না, আমি কুমিল্লায় আমার কোনো অফিস নেই। আমি ওই যে বলছি একটা ফার্মাসিউটিক্যালে থাকার সুবাদে আমি কুমিল্লাতে আছি। আল্লাহ চাইতো আমি এপ্রিলে জাপান চলে যাব। আর আমি প্রথমে পরিচয় করিয়ে দিছি অনিক সাহা, ও আমার বাড়ি ধামরাই, ধামরাই বাজার থেকে কাছে। সে ওইখানে এগুলো মনিটরিং করবে, বাংলাদেশ পার্টটা সে দেখবে। আচ্ছা, আপনি মনে হয় অ্যান্সার পাইছেন। তবে কুমিল্লাতে আমি আসি আরো 2-3 মাস, 2 মাস। আপনি চাইলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে কুমিল্লাতে দেখা করতে পারেন। ঠিক আছে, চায়ের দাওয়াত। আচ্ছা, এবার বলেন ভাই, রাকিবুল ভাই বলেন। জি, আমি বলতেছিলাম যে আমি এখন ইন্টারে পড়তেছি। আমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে যদি আমি জাপান যাই, তাহলে আমার সেক্ষেত্রে চাকরির ফ্যাসিলিটিস এবং কি নেক্সট এডুকেশন ফ্যাসিলিটিসটা কিরকম পাবো, বা ফিউচারটা কিরকম হবে সেটা। এইচএসসি আপনি পড়তেছেন? এইচএসসি আপনি পড়তেছেন? হ্যাঁ, ইন্টারমিডিয়েট পড়তেছি আর কি, রানিং। সেকেন্ড ইয়ারে আপনার পরীক্ষা কবে? আমি ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে? হুম হুম হুম। আচ্ছা, তার মানে আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ করে এরপর আপনি স্টুডেন্ট ভিসায় যাবেন। হুম হুম হুম। আপনি যা আগে শিখেন, তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ভাই, ভাষা আপনি যতই শিখেন সার্টিফিকেট কিন্তু লাগবে। এইচএসসি সার্টিফিকেট কিন্তু আপনাকে আবার লাগবে। এসএসসি তো সার্টিফিকেট। মানে আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। আমার মানে মোরাল কথা হলো আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। এখন আপনি ধরেন জাপানের দিকে ঝোঁক দেওয়ার ক্ষেত্রে আপনার একাডেমিক পড়া ক্ষতি হয়ে গেল, সেটা করা যাবে না। আপনি দুইটা প্যারালাল চালাতে পারবেন না, না আপনি ভাষা শিখে আগায় থাকবেন, সেটা আপনি করতে পারেন। তবে অবশ্যই আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে যদি আপনি স্টুডেন্ট ভিসায় যেতে চান। তাহলে আপনি আচ্ছা। এসএসসি পাস করবেন, যখন থেকে পাস করবেন তার আগে থেকে আপনি ওইভাবে ধরেন, তার মানে কি আপনি যদি এবার ফার্স্ট ইয়ার থাকেন, আপনি এসএসসি পরীক্ষা দিবেন কবে? 2027-এ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 2027-এ যদি আপনি পরীক্ষা দেন, তাহলে ধরেন আপনার রেজাল্ট আউট হবে কি মাসে? এপ্রিল। এপ্রিল এপ্রিল। তাহলে ভাই তাহলে আপনার জার্নিটা বহুদূর। আপনাকে সেই পর্যন্ত আপনি নিজেকে কন্ট্রোল ধরে রাখতে পারবেন কিনা সেটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি যাবেন হলো 2028 সালের এপ্রিল মাসে। হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ। ভাই? আর একটা কোশ্চেন ছিল হচ্ছে বিবেক, এখানে যে আমাদের ওখানে কি বিবেক ম্যাটার করে কিনা, বা সায়েন্স না না আর্টস কমার্স? না 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 না, কোনো কোনো বিভাগ ম্যাটার করে না, কোনো বিভাগ ম্যাটার করে না। কোনো বিবেক ম্যাটার করে না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে ভাই আমি আর কারো কোশ্চেন নিব না, কারণ আমার লাস্ট স্লাইড শেষ করতে হবে। অলরেডি আপনার অনেক সময় হয়ে গেছে ভাই, আপনাদেরও অনেক সময় রাখলাম। এই আমি আলোচনা করব, বাকি স্লাইডটা শেষ করি।
আচ্ছা, তার মানে ভর্তি শুরু 27 তারিখ আগামীকাল থেকে, ভর্তি শেষ 31 তারিখ পর্যন্ত। আপনাদের জন্য যে একটা আমি কি বলে জিনিস রাখছি সেটা হলো ডিসকাউন্ট। আপনাদের 500 টাকা ডিসকাউন্ট করা হয়েছে। সেটা হলো, যেহেতু আপনারা সবাই জানেন যে 7,500 টাকা ছিল, কিন্তু এটাকে আমি 7,000 টাকা করছি। 1 তারিখের পূর্বে ভর্তি হতে অবশ্যই, সেই ক্ষেত্রে আপনি 1 তারিখ থেকে আবার এটা 7,500 টাকায় চলে যাবে। প্রথম ধাপে আপনাকে 4,000 টাকা পরিশোধ করতে হবে, দ্বিতীয় ধাপে আপনাকে 3,000 টাকা পরিশোধ করতে হবে। এটা পরে যেটা, সেটা আপনি 1 মাস পরে পরিশোধ করতে পারবেন। কিছু নির্দেশনা এবং শর্ত, কি কি শর্ত সেগুলো আমি আবার বলি, যে আপনাদের জন্য 5,500 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আসলে এর থেকে বেশি জাপানিজ ভাষা শেখার ক্ষেত্রে সম্ভব না, কারণ আপনি জানেন যে আপনার সবকিছুর একটা ব্র্যান্ড ভ্যালু থাকে। আপনি যদি বেশি কমে চলে আসেন, তখন আপনার গুরুত্বটাও লেভেল কমে যাবে। কিছু নির্দেশনা এবং শর্ত কি কি, কিছু বেসিক, ও এই যে এরকম কিছু আপনাদেরকে বেসিক শিট দেওয়া হবে। এই যে আচ্ছা আচ্ছা আমি শেষ করি, আমি প্রেজেন্টেশনটা শেষ করি, স্ক্রিনে দেখাই দেবো। আচ্ছা, আগে শেষ করি কি কি। কিছু বেসিক শিট জাপানি ভাষার অক্ষর চেনা এবং লেখার জন্য, এবং ফ্রি N5 অ্যাক্সেট বই কুরিয়ারে পাঠানো হবে। মানে এই যে আপনি যে 7,000 টাকায় ভর্তি হবেন, এর মধ্যে আপনি কিছু বেসিক শিট পাবেন, জাপানি ভাষার অক্ষর চেনা লেখা, এরপরে আপনার কি বলে এই যে ভাইবার জন্য, এই ধরনের সবগুলো শিট আমি একসাথে, কারণ আপনাকে তো বারবার প্রোভাইড করা সম্ভব না, আমাকে একবারে আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দিতে হবে। N5 অ্যাক্সেট বই আপনি কুরিয়ারে পাবেন, মিন্নানো নিহঙ্গ। সপ্তাহে 3 দিন ক্লাস থাকবে, সপ্তাহে 3 দিন অল্টারনেটিভ ডেতে। যদি কেউ শনিবারে ভর্তি হন, সে শনি সম্বোধ করবেন, মনে করবেন। আর যদি কেউ রবিবার হয়, রবি মঙ্গল বৃহস্পতি। সময় থাকবে হলো, এখানে সময়টা উল্লেখ করা উচিত ছিল, যদিও করিনি আমি, আমার অনেকে হয়তো সেভারাল টাইম বলে দিছি। একটু সবাই ধৈর্য ধরে শুনেন। সময়টা হবে প্রতিদিন দুপুর 2টা 30 থেকে 4টা পর্যন্ত, আবার রাত 8:30 থেকে রাত 10টা পর্যন্ত। এটা শনি সম্বোধ, রবি মঙ্গল বৃহস্পতির ক্ষেত্রে একই। এখানে আমি লাল মার্ক করে দিছি। ওই যে কিছুক্ষণ আগে ভাই বলছিলেন যে আমি সে মানে মিস করে হারিয়ে গেছে, মানে সে পারতেছে না, সাকসেস হতে পারতেছে না, তার জন্য এই স্লাইডটা দরকার ছিল। ক্লাসে 95% উপস্থিত থাকতে হবে। আপনাকে অবশ্যই 95% উপস্থিত থাকতে হবে। পরপর 2টি ক্লাস মিস করলে আপনি কন্টিনিউ করতে পারবেন না। ধরেন আপনি আজকেও করলেন না, আবার আপনি আমাকে জানাইলেনও না, পরের দিন আবারও সেম কাজ করছেন, তার মানে কি পরপর যদি আপনি 2টা ক্লাস মিস করেন, আপনাকে ভাই ওখান থেকে আপনি ক্যান্সেল। এটা হয়তো আপনার জন্য কষ্ট লাগতে পারে, কিন্তু এছাড়া আপনাকে ভালো করানোর জন্য বিকল্প কোনো রাস্তা নেই আমার কাছে। তারপরে প্রতিদিন অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, মানে আপনাদের প্রতিদিন অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, কে কে কোন দিন আপনি জয়েন করলেন। কারণ আপনি যে কতটুকু সিরিয়াস, আপনি অ্যাটেন্ডেন্স বলে দিবে যে আপনি সিরিয়াস, আসলে আপনি যেতে চান। ওই যে অনেকে হারিয়ে যায়, কারণ তাকে ওইভাবে ট্র্যাকিং করা হয় না, এই জন্য সে একটা সময় হারিয়ে যায়। এরপরে কি, স্টুডেন্ট এবং জব ভিসার জন্য N5 পর্যন্ত একই ব্যাচ। মানে আপনি যে স্টুডেন্ট এবং জব ভিসা যেতে চায়, বোথ সবার জন্য N5 ব্যাচ একই। পরবর্তীতে N4 এবং জিএফটি আলাদা ব্যাচ থাকবে। অনেকে মাঝখান দিয়ে কোশ্চেন করছিলেন যে ভাই জিএফটি এটা আবার কিভাবে করব, কোথায় করতে হয়। N5 পর্যন্ত আপনাকে একই ব্যাচে পড়তে হবে, কারণ N5 মানে মানে বেসিক যে পড়াশোনাগুলা, এগুলো আপনার জিএফটি তেও কাজে লাগবে। N4 এবং জিএফটি আলাদা ব্যাচ থাকবে। যার সম্ভব হয় সে N4 যদি সে কমপ্লিট করতে পারে, জেএলপিটি N4 সে তো পারলোই। যদি কেউ মনে করে যে না আমি জেএফটি পড়বো, এই বইগুলো আমি এখন দেখাবো, আমি সে স্লাইডটা শেষ করার পরে আপনাদেরকে এই বইগুলো আমি একটু শো করাই দিব, এবং শীট গুলোও দেখাবো। আচ্ছা, N5 পর্যন্ত আমি আবার ভেরি ক্লিয়ার করি, N5 পর্যন্ত ব্যাচ এক, পরবর্তীতে N4 এবং জেএফটি ব্যাচ আলাদা থাকবে। আচ্ছা, আপনাকে অনলাইনে সকল ধরনের সাপোর্ট দেওয়া হবে। কোনো কিছু না পারলে সরাসরি কল দিয়ে আপনি সাহায্য নেবেন। আপনি সরাসরি কল দিয়ে সাপোর্ট নেবেন, সরাসরি আমাকে কলে না পারলে আপনি টেক্সট করে রাখবেন, ভয়েস দিয়ে রাখবেন, কোথায় আপনার সমস্যা। আমি একদম আপনার বই এবং আমার বই যেহেতু একই থাকবে, আপনি কোথায় বোঝেন না সেটা আমি জানি অবশ্য, অথবা আপনি ছবি তুলে আমাকে পাঠিয়ে রাখবেন মার্ক করে, যে আমি এই জায়গাটা বুঝতেছি না বা এই গ্রামারটা আমি বুঝতেছি না। আচ্ছা, এরপরে কি, কোর্স ফি ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ অথবা সরাসরি ধামরাই বাজার অফিসে গিয়ে পরিশোধ করতে পারবেন। এর সাথে আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা হবে, এনআরবিসি ব্যাংক অথবা পূবালী ব্যাংক, যে কোনো একটা ব্যাংক আমি আরেকটা ব্যাংক এক্সট্রা রেখে দেবো। অনলাইন ক্লাস শুরু হবে 1 জানুয়ারি বা 1 জানুয়ারি 2026। অফলাইন ক্লাস হবে জানুয়ারির শেষ দিকে শুরু হবে। এটা একটু কারণ ডেকোরেশনের ব্যাপার আছে, এর জন্য আমাদের এই অফলাইন ক্লাসটা অনলাইনের পরে শুরু করব। তবে যারা অফলাইন ক্লাস করবে তারা জানুয়ারি মাসে অনলাইন শুরু করে দিবেন। মানে কি, তারা অনলাইনে শুরু করে দিবেন,
কিন্তু ভর্তি হওয়ার সময় আপনি ওই এটা অ্যাকনলেজ করে দিবেন যে আমি অফলাইন কোর্সে ভর্তি হলাম। আপনি ক্লাস শুরু করবেন 1 তারিখ থেকে, আপনি মানে পেছনে থাকার সুযোগ নেই। শুরু করবেন 1 তারিখে, পরবর্তীতে আপনি আবার অফলাইনে কনভার্ট হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আর এখানে লাস্ট একটা কথা হলো যে এখনই অ্যাকশন নিন। কেন বলছি? কারণ জাপানে এখন প্রচুর সুযোগ আছে। এখনই যদি আপনি এটা গ্র্যাব না করেন, কম্পিটিশন আরো বাড়বে, কম্পিটিশন কমবে না। তাহলে মোটামুটি এই ছিল আমার পার্ট। এখন আমি জাস্ট যেটা চাইছিলাম যে আপনাদের বলছি কিছু শীটের কথা। ধরেন এই যে এই ধরনের কিছু শীট থাকবে যেখানে আপনার জাপানিজ হিরাগানা কাতাকানা এগুলা থাকবে। ভাই দেখা যাচ্ছে? আপনার একজন বলেন তো একটু, দেখা যায় কিনা এই শীট গুলা? দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা হলো আপনার যদি কেউ বেস মানে বেসিক অনেকে আছেন আমি জানি, যেখানে পারেন তারা চিনবেন হিরাগানা কাতাকানা। এই একটা শীট থাকবে। এরপরে থাকবে হলো আপনার, এটা হলো আপনার ইন্টারভিউ শীট, এরকম একটা শীট থাকবে ইন্টারভিউর জন্য। আর লিসেনিং এর জন্য একটা শীট থাকবে, মুন্দাই 3 মুন্দাই 4 একটা শীট থাকবে। এইরকম 3টা শীট যাবে। আর পাশাপাশি হলো আপনার এই এক সেট বই যাবে মিন্নানো নিহঙ্গ। অনেকেই যেহেতু চিনেন বা অনেকে চেনেন না, এটা হলো যদিও N4 কিন্তু আপনারা N5 পাবেন আর কি। আচ্ছা এটা গেল। কিন্তু এই 2টা বই আপনারা পাবেন না। এটা হলো ইরোদরি, যারা জেএফটি পরীক্ষা দিবেন তাদেরকে N5 শেষ করার পরে আপনাদেরকে এই দুইটা বই কিনতে হবে। তারা N4 আর কিনবেন না, তারা সরাসরি এই ইরোদরি বই 2টা কিনবেন। আমি আশা করি মোটামুটি সব বোঝাতে পারছি। তবে ইরোদরি বই আমি এখন দিব না আপনাদেরকে, আপনাদেরকে দিব N4 N5 মিন্নানো নিহঙ্গ। তাহলে এই ছিল আপনাদের কাছে আমার প্রেজেন্টেশন। মোটামুটি যারা ধৈর্য ধরে শুনলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আর এখন আমি মোটামুটি কোর্স আউটলাইন এবং মানে এখন তো মোটামুটি লাইভে যারা শুনছেন তারা শুনলেন, চেষ্টা করবো আমি রেকর্ডটা আবার দিয়ে দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় হলো আমি যেটা চাচ্ছিলাম, আপনারা একটু 5টা মিনিট আমাকে একটু সময় দেন, তাহলে আমি এই 5 মিনিটের মধ্যে একটু ডেমো ক্লাস নিয়ে দিই, তাহলে সুবিধা হবে আর কি। অনেকেই হয়তো ভাবতেছেন যে অনলাইনে কিভাবে ক্লাস করব। আমি এই প্ল্যাটফর্মটা ওপেন করে দেই। আমি ধরেন অনলাইনে ক্লাস নেবো এইভাবে, একটা হোয়াইট বোর্ড থাকবে। এই ক্লাসটা আপনি একটু দেখবেন আমার লেখা বোঝা যায় কিনা। পরবর্তীতে আমি আবার 2 মিনিট 3 মিনিট আপনাদের সাথে একটু কথা বলবো এই ব্যাপারে, যে আমার লেখাটা বোঝা গেল কিনা। কারণ আপনি অনলাইনে ক্লাস করবেন, এর পরবর্তীতে আপনার ফিডব্যাক দিবেন যে হ্যাঁ লেখা বোঝা যাচ্ছে। এখন আমি জাস্ট লিখবো, পরবর্তীতে বলবো যে এই টার্মগুলা কোথা থেকে কি হবে না হবে। সাইমা আপু আপনি বলবেন, আপনি তো মোটামুটি বেসিক জানেন, আমি জানি আপনি হয়তো অনেক লেসন পর্যন্ত শেষ করছেন। তাহলে আপনার জন্য আরো ক্লিয়ার হবে এগুলো বোঝা। লেখাগুলা কি বোঝা যাচ্ছে? জি, বোঝা যাচ্ছে। আমি আমি বলে দিব, কারণ ওই আপনাদের বইয়ের মধ্যে দেওয়া থাকবে, যেমন এই টানটা প্রথমে, এটা হলো 1 নাম্বার টান। আ- তো যখন যখন থাকবে এটা হলো 2 নাম্বার টান, মানে আমি যখন কথা বলবো, যেহেতু আপনাদের কাছে বই থাকবে আমার কাছে বই থাকবে, তখন বলে দিতে পারবো। যেমন সাইমা আপু আপনি বলেন তো প্রথমটা কি, আ পরেরটা, ই পরেরটা। ও। হ্যাঁ তাহলে তো বোঝা যাচ্ছে। তা আমরা জি ক্লাস অনলাইনে করতে পারবো, কি বলেন? আপনি কি বলেন? যেহেতু আপনার কিছুটা এক্সপিরিয়েন্স আছে এবং আমি জানি যে হিরাগানা কাতাগানা শেষ করছেন, তা আমরা পারবো কিনা এইভাবে? জি, পারা যাবে। ঠিক আছে, যদি পারা যায় তাহলে আশা করি আমি যদি এখান থেকে বাংলাদেশ থেকে পারি, জাপানেও পারবো, পৃথিবীর যে কোনো জায়গা থেকে পারবো, এবং আপনারাও একই সাথে বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে কন্টিনিউ করতে পারবেন আশা করি। হ্যাঁ, থ্যাংক ইউ। জি তাহলে এই যে মুছে দিলাম, অনেকে ডেমো ক্লাস হয়, এই এই অংশটা শেষে থাকবে আর কি। তার মানে করা সম্ভব, কি বলেন সাইমা আপু? জি, সম্ভব। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে জুম আমি এখন আগে ভিডিওটা রেকর্ডিংটা অফ করে দেই। স্টপ রেকর্ডিং, রেকর্ডিং